আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আরেকটা বিষয় একটু আমাদেরকে চেক করে সবাইকে জানাতে হবে। আচ্ছা, তার আগে আরেকবার একটু বলে নিই যে যারা এখনো এই অঙ্গীকারনামাটা পূরণ করেন, একটু ক্লাস টাইমের মধ্যেই এটা একটু পূরণ করে দেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিব, পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে একটু সাবধানতার সাথে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের নামের যে স্পেলিংটা এটা একটু আপনাদেরকে এখানে ঠিক করে দেখতে হবে, কারণ এই নামের স্পেলিংটা এটা এখন পাঠাতে হবে এবং এই অনুযায়ী আপনাদের সার্টিফিকেট আসবে। তো এখানে আসলে এখনো অনেকেরই দেখা যাচ্ছে যে ক্লাসের পারফরমেন্স বা এগুলো একটু এখনো সন্তোষজনক না, এরা দেখা যাচ্ছে ক্লাসে আসে না বা ক্লাসে অ্যাটেন্ড করে না। আচ্ছা, আমি একটু নাম ধরেই বলি, বিশেষ করে করুণাকান্তা রয়, উনি দেখা যাচ্ছে অফিস টাইমে অফিস করে এবং দেখা যাচ্ছে ক্লাসে সম্ভবত কোনোভাবে জয়েন করলে করে, না করলে না করে, পরবর্তীতে ওনার কোনো রেসপন্স পায় না। ইভেন আপনারা যে মিটিং গুলো করেন, যে রাত্রেবেলা সবাই একটু পার্সোনাল ডিসকাস বা দেখা যাচ্ছে একটু মিটিং গুলো যে আপনারা করেন, সেগুলো তো তার পার্টিসিপেশন আমি একদমই দেখি না, তার কাজকর্ম নিয়ে কোনো এখানে স্পৃহাই নাই। সে এখানে মেইনলি যেটা যে উদ্দেশ্যে আসছে, সে আসছে একটা সার্টিফিকেট নিতে, সে অলরেডি একটা প্রফেশনে আছে, খুবই ভালো কথা। তো সে চায় যে তার এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্ট্রং করতে, সে আসছে এখানে একটা এখানে সার্টিফিকেট নিতে, এটা আমরা বুঝতে পারি বা তাদের কাজকর্মের ধরন দেখে আমরা বুঝতে পারি। তো আসলে আচ্ছা, প্রেজেন্ট দিয়ে দেবো, এখনো কারো প্রেজেন্টই দেয় নাই, দিয়ে দেবো। আপনি মেডিকেলে আছেন, যান, সমস্যা নাই, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, প্রবলেম নাই। আচ্ছা, তো এই ইনি আসছে, অ্যাকচুয়ালি উনি ক্লাসে থাকলে আরো ভালো হতো, ওনার সামনে বলাটা আরো বেশি সমীচীন হতো বা উচিত হতো, তারপরে আমি পরে দেখলাম যে উনি ক্লাসে নাই। তো ঠিক আছে, তো এটা হচ্ছে ওনার মানে একটা চাওয়া যে উনি এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে চলে যাবে। তো এটা আসলে কখনোই কাম্য না, আর ওনার কোনো অ্যাক্টিভিটি আমি দেখি না। আচ্ছা, এই অবস্থা। আরো দু একজন আছে, যেমন ধরেন এই যে রমানাথ রয়, উনি মাঝে মাঝে ক্লাসে আসে, মাঝে মাঝে আসে না, এই যে এই বিগত 2-3 দিন অ্যাবসেন্ট, উনি নাকি ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তারপরে আরো দু একজন আছে যাদের অ্যাক্টিভিটি খুবই কম, তাদেরকে ক্লাসে খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। তো এলইডিপি আমাদেরকে বলে, আপনাদের এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটাতে আপনারা মোটামুটি এখন পর্যন্ত প্রেজেন্ট হচ্ছেন 24 বা 25 জন। আমার এই লিস্টটাতে এখনো 25 জন আছে। এলইডিপি বা দেখা যাচ্ছে মিনিস্ট্রি থেকে আমাকে বলবে যে হচ্ছে 20 জনকে তারা সার্টিফিকেটটা দিবে। তো এই বাকি 5 জনকে কিভাবে নিয়ে এসে দেবো সেটা একটু বলেন। বাকি 5 জনকে রেকমেন্ড করে সেখানে তাদেরকে বারবার বলে এটা নিয়ে এসে দিতে হয়। তো এখন যে বিষয়টা, যাদের ক্লাসে অ্যাক্টিভিটি কম তাদেরকে আমি রিকমেন্ড করব, নাকি যারা হচ্ছে ক্লাসে সবসময় অ্যাক্টিভ কাজ করতেছে, সবসময় বলতেছে এটা কিভাবে ওটা কিভাবে ডিসকাস করতেছে, তাদেরকে আমি দিব? আমাকে যদি এখন বলে যে হচ্ছে এই যে করুণাকান্তা রয় আর এই রমানাথ রয়, এই দুইজনকে আপনি রেকমেন্ড করে হচ্ছে সার্টিফিকেটটা নিয়ে দেন, আমি কখনো এদেরকে মানে এদের আমার তো নিজের মন থেকেই চাইবে না যে এদেরকে আমি রেকমেন্ড করি, এদের কোনো অ্যাক্টিভিটি নাই। এই হচ্ছে বিষয়, এগুলোকে আমি আর প্রেজেন্ট দিব না, এরা দেখা যাচ্ছে যে চলে গেলে চলে যাক, এগুলো আমার দরকার নেই। 2-3 দিন পর পর আসে, একটা ক্লাস করে বা দেখা যাচ্ছে করে না, এরকম একটা অবস্থা। আচ্ছা, না কঠোর, আসলে আজকে কঠোর হওয়াটা আসলে বিষয় না। আমি চাইলে তো সব ওনাকে অ্যাটেন্ডেন্স দিলে তো আমার তো কিছু না, বা আমি যদি কোথাও একটু বলি যে হ্যাঁ ওনাকে সার্টিফিকেটটা দেওয়া উচিত, উনি অনেক পরিশ্রম করে, উনি অনেক হার্ড ওয়ার্কিং, আমি যদি এটা বলে দিই দিলাম, সমস্যা নেই। এটা তো আমার কোনো মানে এখানে তো আমার তো কোনো পয়সা খরচ হচ্ছে না, আমার তো এখানে দেখাচ্ছে যে 2 মিনিট বা 3 মিনিটের কাজ, কিন্তু তাকে যে আমি দিব, এটা তো একটা দেওয়ার মতো তো একটা পরিস্থিতি থাকতে হবে, বা দেখাচ্ছে যে ওনাকে যে আমি রেকমেন্ড করব, এটা তো অ্যাটলিস্ট ক্লাসে তো প্রেজেন্ট থেকে, বা দেখা যাচ্ছে যে ক্লাসে তো একটু অ্যাক্টিভিটি সে দেখাতেই পারে। সে আজ থেকে দেখা যাচ্ছে যে 10-12 দিন আগে একটা গিগ পাবলিশ করছে, সেটার কোনো আপডেট এখন পর্যন্ত নাই। সে মার্কেটিং করে না, বা দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, সে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেগুলোর কোনো মার্কেটিং এর কোনো সিস্টেমই সে করে না। তো এই তো হচ্ছে অবস্থা। কঠোর আসলে হতে হয়, কারণ আমাদের আপনাদের এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কিন্তু রিপোর্ট করতে হয় যে স্টুডেন্টগুলো আসলে অ্যাক্টিভিটি কেমন।
বা স্টুডেন্টগুলো আসলে কি করছে। এরা আসলে আমাদেরকে অনেক সময় এরকমও বলে যে স্টুডেন্টগুলো যদি ক্লাসে অ্যাক্টিভ না থাকে তো তাদের ফোন নাম্বার বা দেখা যাচ্ছে তাদের বিষয়গুলো আমাকে একটু দেন, বা তাদের হচ্ছে এই ইনফরমেশনগুলো আমাদেরকে একটু দেন, আমরা একটু তাদের সাথে আমরাই কথা বলি, পার্সোনালি কথা বলি। তো এরকমও চায়। আচ্ছা, অনেকে আসছেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিব, পাশাপাশি আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের নামগুলো একটু চেক করতে হবে। আচ্ছা, কাজী রাকিবা, হ্যাঁ মেজবাউল ইসলাম। আচ্ছা, আপনি আমাদের গুগল ক্লাসরুমে অ্যাড নাই, আপনি আমাদের গুগল ক্লাসরুমে আপনি অ্যাড নাই। নীলফামারী ব্যাচ 5 যেটা, এই যে আমি আবারও লিংক দিচ্ছি, এখানে ঢুকলেই দেখেন এই যে আমাদের নীলফামারী ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ ব্যাচ 5 যেটা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? এখানে আসার পর দেখেন এই যে প্রথমেই একটা এখানে অঙ্গীকার নামা একটা দেওয়া আছে, এইখানে যাবেন, গিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে এই যে ইনস্ট্রাকশন এটা দেওয়া আছে, এখান থেকে এই ফর্মটা জাস্ট পূরণ করে টার্ন ইন করে দিবেন। এটুকুই, খুব বেশি কিছু না। আচ্ছা, সোহেল রানা, আপনি হচ্ছে আমাকে মেইলে দিছেন, এটা আসলে আমাকে মেইলে দিলে তো হবে না, এটা গুগল ক্লাসরুমে টার্ন ইন করতে হবে, কারণ এখানে ওনারা ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, সোহেল রানাকে যে বিষয়টা বলছিলাম যে আমাকে মেইলে দিছেন, এটা আসলে আমাকে মেইলে দিলে হবে না, এটা জাস্ট আপনাকে এই গুগল ক্লাসরুমে টার্ন ইন করে দিতে হবে, কারণ এখানে দেখাচ্ছে যে লট 1 এর যারা আছেন তারা এখান থেকে ফর্মটা কালেক্ট করে নেবেন। তো এখানে একটু এটা সাবমিট করে দেন, টার্ন ইন করে দেন, বেটার হয়। আচ্ছা, ক্লাসে যারা আছেন উপস্থিত এবং অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি, তারা একটু আপনাদের হচ্ছে এই যে নামের যে স্পেলিংটা আছে এটা একটু আপনারা চেক করে নেবেন। আচ্ছা, কাজী রাকিবা আছেন ক্লাসে? আপনার নামের স্পেলিংটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এরকম ক্যাপিটাল কেসে থাকবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এম এ জুই, জি, ওটা হওয়াটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, ওটা সবচেয়ে বেটার আপনাদের জন্য। আচ্ছা, এম এইচ জুই অর্থাৎ মা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশফাকুর রহমান, উনি যেহেতু একটু লিভ নিলেন সম্ভবত, দিয়ে দিই। আচ্ছা, এটা আলামিন ইসলাম, আলামিন ইসলাম আছেন? মোহাম্মদ আলামিন ইসলাম, দেখেন নামের বানানটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, আশফাকুর, আশফাকুর একটু মনে হয় যে কোথাও ব্যস্ত আছে, বললো আর কি। আচ্ছা, বিজয় কুমার রয়, দেখেন নামের বানানটা স্পেলিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা,
মোহাম্মদ মানিক ইসলাম, আব্দুল হামিদ। আচ্ছা, কেউ কিছু বললেন? লিঙ্কটা আরেকবার দিব। আচ্ছা, আব্দুল হামিদ এবং হচ্ছে মানিক ইসলাম। আব্দুল হামিদের আরেকটা নাম আছে মনির খান। সে দেখা যাচ্ছে যে একবার এক এক আইডি থেকে মেসেজ দেয়, রিপ্লাই দেয়। আচ্ছা, তো আপনার নামটা একটু, আচ্ছা দেখেন, এটা একটু দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, মোহাম্মদ মানিক ইসলাম। আচ্ছা, শফিকুল ইসলাম আছেন ক্লাসে? শফিকুল, সম্ভবত শফিকুল ইসলাম সাগর এরকম তো দেখাচ্ছে, যেহেতু ক্লাসে নাই সম্ভবত। যদি নেট প্রবলেম হয়, কথা বলতে অসুবিধা হয়, চ্যাট বক্সে আপনার সঠিক নামটা একটু দিতেও পারেন, আমি ওখান থেকে দেখে নিব। আচ্ছা, এটা অ্যাবসেন্ট। আচ্ছা, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, নামের স্পেলিংটা একটু দেখেন ঠিক আছে কি? ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ হুমায়ুন কবির, মনে হয় ঠিক আছে। আচ্ছা হুমায়ুন কবির, আপনার যদি নামের বানানটা একটু চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, পকেট রাউটার কি কিন্তু কোনো লাভ হলো না, নেটের তো বাজে অবস্থা আগের মতোই দেখতেছি। আচ্ছা, মোহাম্মদ নাইম ইসলাম আকাশ, মোহাম্মদ নাইম ইসলাম আকাশ, হ্যাঁ মনে হয় ঠিক আছে। ফারহানা আক্তার, নামের স্পেলিংটা একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার ঠিক আছে, কমেন্টটা একটু দেখেন, ফারহানা আক্তার। আচ্ছা, এহসানুল ইসলাম হাসান, নামের স্পেলিংটা একটু দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, আফসানা আক্তার, আফসানা আছেন ক্লাসে? ঠিক আছে। আব্দুল সালাম, আব্দুল সালাম। আচ্ছা, আবু নওশের সম্ভবত পরীক্ষার জন্য ক্লাসে নাই, উনি আমাকে অবশ্য বলছেন এটা। ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন আহমেদ। আচ্ছা, মোহাম্মদ আব্দুল কাউসার তৌহিদ, এটা একটু দেখেন। আব্দুল কাউসার তৌহিদ ক্লাসে মনে হয় আছেন। ঠিক আছে, ঠিক থাকলেই ভালো। সোহাগ সাহা, সোহাগ একটু নামের স্পেলিংটা দেখে একটু জানান। ঠিক আছে। মেজবাউল ইসলাম, আচ্ছা। মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ, আচ্ছা। মোহাম্মদ রুহুল আমিন, ক্লাসে মনে হয় যে নাই, অ্যাবসেন্ট।
আচ্ছা, মোহাম্মদ রাকিব হোসেন। আচ্ছা, রমানাথ রয়, করুণাকান্তা রয়। আচ্ছা, যারা ক্লাসে অ্যাবসেন্ট নামটা একটু বলি। শফিকুল ইসলাম, আব্দুল সালাম, রুহুল আমিন, রমানাথ রয়, করুণাকান্তা রয়। আচ্ছা, মানিক ইসলাম গতকাল থেকে একটা গিগ পাঠাচ্ছে, তো আমি ওনাকে বললাম যে এটা ক্লাসের সামনে সবার সামনে আলোচনা করব, তাহলে বাকি যারা এই B2B লিড জেনারেশন বা এই ধরনের গিগ যদি কেউ ক্রিয়েট করতে চায় তো তার জন্য এটা সুবিধা হবে। একটু দেখি কি পাঠাইছে। তো প্রথমে যে টাইটেলটা সে সিলেক্ট করছে যে আই উইল ডু B2B লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডেটা এন্ট্রি, টার্গেট ইমেল লিস্ট, বিল্ডিং বিজনেস অ্যান্ড সেলস লিডস। এটা অনেক বড় হয়ে গেছে, এটা হিউজ একটা টাইটেল হয়ে গেছে। এটা কি ওখানে সম্ভবত 90টা ক্যারেক্টার ম্যাক্সিমাম টাইটেল হিসেবে দেওয়া যায়, তাই না? 80টা, হ্যাঁ 80টা দেওয়া যায়। তো এটা দেখাচ্ছে 80টা কি এক্সিট করে গেছে কিনা আসলে দেখতে হবে। তো একটু ছোট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। দেখাচ্ছে যে 50 to 60 এর মধ্যে, অর্থাৎ 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে প্রথম যে বিষয়টা হলো টাইটেলটা অনেক বড় হয়ে গেছে এবং দেখাচ্ছে যে এটা একটু ছোট করবেন। ঠিক আছে, সমস্যা নেই। 80টার উপরেও আছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে হ্যালো দেয়ার। আচ্ছা, কনফিউশন। আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করুন, সেটা হচ্ছে যে প্রথম যে লাইনটা দিবেন হচ্ছে আপনার কাজের বর্ণনা, বা দেখা যাচ্ছে যে কি কাজটা আপনি বা কি সার্ভিসটা প্রোভাইড করতেছেন এটা একটু লিখবেন। প্রথম লাইনটাতে এটা লিখবেন যে আই প্রোভাইডিং B2B লিড জেনারেশন, বা দেখা যাচ্ছে যে প্রসপেক্ট লিস্ট, আই এম মেকিং প্রসপেক্ট লিস্ট ফর B2B লিড জেনারেশন, এই ধরনের কথা হয়তো প্রথমে লিখি। তো এনি কনফিউশন অ্যান্ড ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, এটা হয়তো দেখা শেষে দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস পসিবল টু অল অফ আওয়ার ক্লায়েন্টস। আচ্ছা, অল অফ আওয়ার ক্লায়েন্ট বলতে দেখা যাচ্ছে আপনি হয়তো টিম হিসেবে কাজ করতেছেন সেটা বলছেন। ঠিক আছে, সমস্যা নেই। অ্যাজ এ টিম যখন আপনারা কাজ করবেন তখন অল অফ আওয়ার ক্লায়েন্টস এটা লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বাই সার্ভিসেস B2B লিটারেশন। আচ্ছা, ঠিক আছে। প্রোডাক্ট রিসার্চ আর এই B2B লিড জেনারেশন এটা একটু দেখাচ্ছে ভিন্ন ধরনের জিনিস হয়ে গেল না? আচ্ছা, আপনি যে গিগটা দেখছেন সেটা হচ্ছে ওই যে ইন্ডিয়ার একজন সেলার আছে, টপ রেট সেলার, সম্ভবত জয়া নাম ওনার, ওই গিগটা আপনি দেখছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওটা আপনি যদি করতে পারেন সমস্যা নেই। তবে এই যে যেহেতু আপনি B2B লিড জেনারেশনের উপর গিগ ক্রিয়েট করতেছেন, এই ধরনের বিষয়গুলো প্রথমের দিকে রাখার চেষ্টা করুন। এই যে যেমন ধরেন ক্লায়েন্ট পার্সোনাল, লিঙ্কডইন প্রোফাইল, ইউআরএলস, এই ধরনের কোম্পানির এই ধরনের কথাগুলো একটু উপরের দিকে রাখবেন। আর প্রোডাক্ট রিসার্চ যেহেতু আপনি এখানে ইনক্লুড করতে যাচ্ছেন, হয়তো লাস্টের দিকে আপনি রাখতে পারেন। কন্ট্যাক্ট রিসার্চ এই ধরনের রাখতে পারেন। ঠিক আছে। চিপ রেটস, কোয়ালিটি ওয়ার্ক, ফাস্ট ডেলিভারি। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, প্রুফ রিডিং ফ্রি। আচ্ছা প্রুফ রিডিং ফ্রি, আচ্ছা ঠিক আছে। গ্রামার কারেকশন, ঠিক আছে। গ্রামার কারেকশন বলতে কি বোঝালেন একটু বলেন তো? গ্রামার কারেকশন, আপনি কি আর্টিকেল লিখতেছেন যে গ্রামার কারেকশন করে দেবেন? ঠিক আছে, না আসলে আমি বললেই, হ্যাঁ ঠিক আছে, ওইটাই আমি সবার সামনে আলোচনা করতেছি যাতে সবাই এই বিষয়গুলো নিয়ে একটু বুঝতে পারে বা সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়। ঠিক আছে, 100% মানি ব্যাক গ্যারান্টি। 100% মানি ব্যাক গ্যারান্টি কেন দিবেন সেটা তো লিখতে হবে। আপনি কাজ করে কি আবার মানি ব্যাক দিবেন, এটা লিখতে হবে যে যদি স্যাটিসফাইড না হয়। significance of our service, আচ্ছা ইমিডিয়েট রেসপন্স, 24/7 কাস্টমার সাপোর্ট। আচ্ছা এটা যেভাবে গিগটা আপনি ক্রিয়েট করছেন বোঝা যাচ্ছে যে গিগটা বা এই প্রোফাইলটা একটা টিম রান করে। তো আচ্ছা ঠিক আছে, এই ধরনের কথাবার্তা আপনি দুই একটা উল্লেখ করছেন, 24 আওয়ার কাস্টমার সাপোর্ট, ঠিক আছে। মানে মানে গিগটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছেন যে একটা পুরো একটা টিম এই গিগটাকে বা এই প্রোফাইলটাকে কন্ট্রোল করে। আচ্ছা কনফিডেন্সিয়ালিটি অফ ইওর ভ্যালুয়েবল ডকুমেন্টস, ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট। ফ্রেন্ডলি কমিউনিকেশন, ঠিক আছে, এটাও একটা ভালো পয়েন্ট, ঠিক আছে, দিতে পারেন। আচ্ছা রিভিশন আনলিমিটেড, সবগুলোতে রিভিশন আনলিমিটেড দিচ্ছেন। আচ্ছা সবগুলোতে রিভিশনটা আনলিমিটেড দেওয়াটা একটু যুক্তিসঙ্গত না। ক্লায়েন্ট আপনাকে বারবার দেখাচ্ছে রিভিশন দিয়ে দিচ্ছে, মানে মাথায় ঘুরাই দিবে আপনার। তবে প্রাথমিক অবস্থায় এটা দেওয়া ঠিক আছে, তবে দেখা যাচ্ছে যে বেসিক যে প্যাকেজটা $5 বা $10, এটাতে দেখা যাচ্ছে দুইটা বা একটা দুইটা রিভিশন দিয়ে রাখবেন। আর যে প্রিমিয়াম বা দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড যে প্যাকেজগুলো আছে এগুলোতে চাইলে আপনি আনলিমিটেড রিভিশন দিতে পারেন। শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ওটা জাস্ট টার্গেট করে দেন, অ্যাসাইন করে টার্গেট করে দেন। হ্যাঁ সমস্যা নেই, কারণ আমি বললাম যে যে মূল কপিটা ওখানে আছে ওইটা এডিট করবেন না, ওখানে আপনাদেরকে এডিট অ্যাক্সেস দেওয়া আছে, ওটা এডিট করবেন না। একটা কপি করে নিয়ে ওটা অন্যটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওই কারণে আমার কাছে নোটিফিকেশনও চলে আসছে যে অলরেডি মেইলে আমাকে 2বার নোটিফিকেশন দিল। আচ্ছা ঠিক আছে, প্রাইসিংটা এটা আপনার নিজের কাজের কোয়ালিটি এবং দেখাচ্ছে যে আপনি কি পরিমাণ মানে সার্ভিসের জন্য কি পরিমাণ চার্জ করতেছেন এটা আপনারা নিজেদের মতো করে ফিক্স করবেন। আর প্রাইসিংটা না, এখানে সার্ভিসটা এখন ওঠা না, মানে আসে নাই আর কি। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনাকে অ্যাড করতে বলছিলাম 5টা বা 7টা অ্যাড করছেন। বলছেন যে হোয়াই হায়ার মি, এটা তো অলরেডি লিখেই রাখছে যে আপনাকে কেন হায়ার করবে, এই যে হোয়াই ইউ হায়ার মি, এটা অলরেডি লিখেই রাখছেন। তারপরে কি বলছেন, ডু ইউ নো হাউ টু জেনারেট ভ্যালিড বিজনেস লিডস। আচ্ছা ঠিক আছে। আর ইউ অ্যাভেলেবল ফর এ লং টার্ম প্রজেক্ট, ঠিক আছে। ক্যান ইউ প্রোভাইড এ স্যাম্পল ওয়ার্ক বিফোর প্লেসিং অ্যান অর্ডার, ঠিক আছে দিবেন। 10টা বা 12টা না, 4টা বা 5টা দিবেন। 10টা 12টা আসলে সবার কাছ থেকে দেখা যাচ্ছে 10টা 12টা করে স্যাম্পল নিয়ে দেখা যাচ্ছে ওই 100টা লিড কালেক্ট করতেছে। আচ্ছা হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট উড ইউ প্রিফার, ঠিক আছে। হাউ ডু ইউ ওয়ার্ক জেনারেল, ইজ ইট ম্যানুয়াল প্রসেস, ঠিক আছে। আর ইউ অ্যাভেলেবল লং টার্ম প্রজেক্ট, আচ্ছা এটা মনে হয় দিছেন। আর ইউ অ্যাভেলেবল, এই দেখেন এটা অলরেডি দিছেন যে আর ইউ অ্যাভেলেবল। হ্যাঁ তো এটা চেঞ্জ করে আরো দুই একটা কোশ্চেন অ্যাড করার চেষ্টা করবেন। আর এই যে দেখেন এখানে একটা যে কোশ্চেনটা দিছেন যে ডু ইউ ওয়ার্ক, হাউ ডু ইউ ওয়ার্ক জেনারেল, ইজ ইট ম্যানুয়াল প্রসেস, এটা দিবেন প্রথমে। ডু ইউ ওয়ার্ক ম্যানুয়ালি এই ধরনের কোশ্চেন হিসেবে এটা দিবেন, যে প্রথমের দিকে কি সাজাই দিব এখন কি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলতেছি, আপনি এডিট করে নিন, ঠিক আছে।
রিলেটেড ট্যাগস এটা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে চিন্তা করে আপনাকে অবশ্যই দিতে হবে। তো দেখি কি দিয়েছেন, সেলস লিড, কোল্ড কলিং, ফোন কলস। আচ্ছা, এটা ঠিক হয় নাই, এখানে ট্যাগগুলো ঠিক হয় না। ও আচ্ছা, যেগুলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এই যে প্রথম যে কিওয়ার্ডটা হবে সেটা হচ্ছে যে এই যে B2B লিড জেনারেশন, এটা দিবেন মেইন কিওয়ার্ড বা প্রথম কিওয়ার্ড। আচ্ছা, তারপর হচ্ছে ঠিক আছে B2B লিড জেনারেশন এটা দিবেন। টার্গেটেড লিডস এটা দিতে পারেন। তারপর হচ্ছে আরেকটা দিবেন হচ্ছে লিড জেনারেশন, এই B2B ছাড়া শুধুমাত্র লিড জেনারেশন এটা দিবেন একটা। তারপর দিবেন হচ্ছে লিঙ্কডইন লিডস, আর একটা দিবেন হচ্ছে ওয়েব রিসার্চ। এই 4টা বা 5টা দিবেন, সরি 5টা দেওয়া যায়, এই 5টা দিবেন। লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, লিঙ্কডইন লিডস, আর একটা দিবেন ওয়েব রিসার্চ। এই হচ্ছে 5টা। আমার কাছে আপনি যে কটা এখানে এন্ট্রি করে রাখছেন বা লিখে রাখছেন, এই তার মধ্যে এই 5টা আমার কাছে ভালো মনে হয়েছে আর কি। ঠিক আছে, তো এইটুকুই। তো এগুলো একটু খেয়াল রেখে এই গিগটাকে আবার এডিট করে মডিফাই করে গিগে একটা সাজায় সেটাকে পাবলিশ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। তো আপনারা একটু আমাকে বলেন যে এসইও বলতে আসলে আপনারা কি বোঝেন, বা এসইও এই জিনিসটা আপনারা কি বোঝেন, বা কার কি আইডিয়া আছে এসইও সম্পর্কে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আসলে না ডিটেইলস না, জাস্ট এমনি আমি বললাম যে আসলে এসইও সম্পর্কে কার কি আইডিয়া আছে, যে এসইও বলতে আসলে মানে আক্ষরিক অর্থে বা দেখাচ্ছে যে ব্যবহারিক অর্থে আপনারা কি বোঝেন বিষয়টা। আক্ষরিক অর্থে বলতে দেখাচ্ছে এসইও বলতে আমরা বোঝাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর ব্যবহারিক অর্থে যেটা বোঝাচ্ছি যে হয়তো একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম, সেটাকে হচ্ছে সার্চে মানে ওই ধরনের কিওয়ার্ড দিয়ে বা দেখাচ্ছে সার্চ দিলে যাতে আমাদের ওয়েবসাইটটা প্রথমে আসে, এটাকে দেখাচ্ছে যে ব্যবহারিক অর্থে আমরা এসইওর যে অর্থটা এটা বলতে পারি। আর আক্ষরিক অর্থে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে যে বিষয়টা আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এখানে কিন্তু আমরা সার্চ ইঞ্জিনকে বা দেখাচ্ছে গুগল বা দেখাচ্ছে বিং বা এগুলো যেগুলো মানে এই ধরনের সার্চ ইঞ্জিন যারা আছে এদেরকে কিন্তু আমরা অপটিমাইজ করতেছি না, বা সেই ধরনের ক্ষমতাও আমাদের নাই। তো আমরা যেটা অপটিমাইজ করি যে এই সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের ওয়েবসাইট বা দেখাচ্ছে যে আমাদের কোনো ওয়েব পেজ আমরা অপটিমাইজ করে প্রথমের সারিতে নিয়ে আসি। আচ্ছা, তো এই সম্পর্কে অনেকেই হয়তো অনেক আইডিয়া থাকতে পারে, অনেকেই হয়তো অনেক কিছু জানতে পারে বা কাজের হয়তো অভিজ্ঞতা থাকতে পারে। তবে আমরা একটু বেসিক লেভেল থেকেই শুরু করব। আর এসইওটা কেন করতে হয় সেটা তো অবশ্যই অনেকেই দুই একজন অলরেডি বললেন, যে আমাদের ওয়েব পেজকে বা আমাদের ওয়েবসাইটকে সার্চের সামনের দিকে নিয়ে আসার জন্য। তো সার্চটা যে আসলে আমরা দিব, আমরা আসলে কি দিয়ে সার্চ দিব বলতো? আমরা যখন গুগলে যাই সার্চ দিই তখন আসলে আমরা কি দিয়ে সার্চ দিই? হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে। তো আমরা কিন্তু কিওয়ার্ড সম্পর্কে বেসিক একটু কিছু হলেও বেসিক একটু আইডিয়া আমাদের আছে। যখন আমরা ইউটিউবে যখন আলোচনা করেছিলাম বা ইউটিউবের চ্যানেল বা দেখা যাচ্ছে ইউটিউবে যখন পোস্ট করতে হয় বা ইউটিউবে যখন টাইটেল যখন সিলেক্ট করতে হয় বা দেখা যাচ্ছে ইউটিউবে যে ডেসক্রিপশন লিখতে হয় সেটার জন্য যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে ইউটিউবে যখন আমরা ডিটেলস শিখছিলাম তখন, যে কিওয়ার্ড কিভাবে চুজ করতে হবে বা একটা ইউটিউব ভিডিওর জন্য কিভাবে একটা টাইটেল আমরা ক্রিয়েট করতে পারি বা চুজ করতে পারি। তো কিওয়ার্ড সম্পর্কে সেখানে হয়তো অনেকেই একটু হলেও ধারণা পাইছেন, তাই না? আচ্ছা, কিওয়ার্ড বিষয়টা আসলে সব ক্ষেত্রে একই রকম। আপনি যদি কিওয়ার্ড যদি হচ্ছে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন বা দেখা যাচ্ছে যে ফেসবুকের জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করেন বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য কিওয়ার্ড যখন আপনি রিসার্চ করবেন, তো কিওয়ার্ডের মূল ধারণাটা যেটা এটা মোটামুটি একই সব জায়গাতে। কিওয়ার্ড বলতে যেটা বোঝা যায় মূল কথা বা মূল যে শব্দ, এটাকে নরমালি আমরা বলি যে কিওয়ার্ড। আচ্ছা, তো আমরা যে একটা ওয়েবসাইট, আমরা একটু কিছু ওয়েবসাইট দেখি বা কিছু কিওয়ার্ড সম্পর্কে একটু দেখি। আরেকটা বিষয়, আজকের ক্লাসের বিষয়গুলো একটু নোট করতে হবে। নোট না করলে আপনারা এই বিষয়গুলো ভুলে যাবেন বা দেখা যাচ্ছে পরবর্তীতে খেয়াল থাকবে না।
তো আমি একটু নোট করে দেই, দেখা যাচ্ছে এতে করে আপনাদের সুবিধা হবে। যদি ই কমার্স সাইট হয় আমাদের সেলটা বাড়বে, অথবা যদি আমরা এখানে কোনো ব্লগ পোস্টিং সাইট হয় বা দেখাচ্ছে যে অন্য কোনো ধরনের সাইট হয়, এখানে কিন্তু আমরা অ্যাড শো করে বা বেশি থেকে বেশি পরিমাণ ভিউয়ার নিয়ে এসে কিন্তু আমরা এটা আমাদের ওয়েবসাইটের আর্নিংটা বাড়াতে পারি। তো অবশ্যই এসইওটা অনেক প্রয়োজনীয়, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এসইও সম্পর্কে জানার আগে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে খুবই ভালো করে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো হচ্ছে সেই মূল শব্দ, যে মূল শব্দগুলো দিয়ে আমরা আমাদের সার্চ ইঞ্জিন গুলোতে সার্চ করি। অর্থাৎ আমি হয়তো একটা মোবাইল ফোনের ওয়েবসাইট তৈরি করতেছি, বা একটা মোবাইল ফোন রিলেটেড বা মোবাইল ফোন এবং অ্যাক্সেসরিজ রিলেটেড একটা ওয়েবসাইট হয়তো আমি তৈরি করতেছি। তো এটাকে যখন আমার এসইও করতে হবে, তখন অবশ্যই কিছু মূল কিওয়ার্ড বা দেখা যাচ্ছে মেইন কিছু কিওয়ার্ডের আন্ডারে এগুলোকে এসইও করতে হবে। কারণ আমি আমার ওয়েবসাইটে যত তথ্যই থাকুক না কেন বা যত ধরনের ব্লগই থাকুক না কেন, আমার যদি এখানে মেইন কিছু কিওয়ার্ড না থাকে এবং দেখাচ্ছে সেই কিওয়ার্ড গুলো যদি সার্চে না আসে, বা দেখাচ্ছে যে কেউ সার্চ করে যদি ওই কিওয়ার্ড গুলো দিয়ে যদি সার্চ করে আমাদের ওয়েবসাইটটা খুঁজে না পায়, তাহলে আমাদের কোনো কাজে আসবে না এই এসইও, বা দেখাচ্ছে যে এই ধরনের আমাদের ওয়েবসাইটটা কোনো কাজে আসবে না। জাস্ট ওয়েবসাইটের মতো পড়ে থাকবে, এখানে সার্চে আসতেছে না, কেউ ভিজিটও করতেছে না। তো আসলে ওটা আমাদের কোনো কাজে আসতেছে না। তো অবশ্যই কিওয়ার্ড নিয়ে আমাদেরকে একটু অবশ্যই ভালোভাবে রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড সম্পর্কে এর আগে আমরা একটু ধারণা পাইছি, তো এখন আজকে কিওয়ার্ড নিয়ে আরো একটু বিস্তারিত বলবো। আচ্ছা, তার আগে একটু একটা বিষয় দেখে আসি, যে এসইও করে যে ওয়েবসাইটগুলো সামনের দিকে আসছে তাদের সম্পর্কে একটু বিস্তারিত একটু আপনাদেরকে দেখাই। তাহলে আপনি একটা মোবাইল ফোন সেল করার জন্য একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতেছেন, বা আপনার একটা মোবাইল ফোনের শোরুম আছে, বা দেখা যাচ্ছে আপনি মোবাইল ফোন সারা বাংলাদেশে সাপ্লাই দেন, তো আপনার এরকম একটা ওয়েবসাইট এখন প্রয়োজন। তো আমরা একটু দেখি যে আমরা নরমালি মোবাইল ফোন কিনতে আসলে বা দেখা যাচ্ছে যে মোবাইল ফোন যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে সার্চ করি, একটু গুগলে আপনারা কি লিখে সার্চ করেন একটু বলেন তো। আচ্ছা, আপনারা খুবই সুন্দরভাবে তিনটা বিষয় উল্লেখ করছেন, যে তিনটা বা চারটা বিষয় উল্লেখ করছেন। যে প্রথমে বেস্ট মোবাইল, বা দেখা যাচ্ছে যে ব্র্যান্ডের নাম দিয়ে মোবাইল ফোন, বা দেখা যাচ্ছে যে প্রাইজের যদি রেঞ্জ থাকে বা আমার যে বাজেটের যে রেঞ্জটা থাকে, এইগুলো দিয়ে আমরা সার্চ করি। আচ্ছা, এটা খুবই ভালো একটা কথা বলছেন। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। তো নর্মালি মোবাইল ফোনের প্রাইস সম্পর্কে বা মোবাইল ফোন সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা গুগলে গিয়ে নর্মালি সার্চ করবো ফোন প্রাইস ইন বাংলাদেশ। হয়তো আমাদের কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ড চুজ করা নাই, বা আমাদের এখানে প্রাইস রেঞ্জটা আমাদের এখানে বেটার করছে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট নর্মালি গিয়ে সার্চ দেবো ফোন প্রাইস ইন বাংলাদেশ। তো দেখি একটু সার্চ দিই। আচ্ছা, দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে mobiledokkan.com, খুবই ভালো কথা। তো আমরা সার্চ দিলাম হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ, আর ওয়েবসাইটে চলে আসলো mobiledokkan.com। তো এখানে যে বিষয়টা, যে এদের ওয়েবসাইটটা সবার সামনে আসলো কেন, এখানে দেখেন যে সার্চ রেজাল্ট কতগুলো আছে, দেখছেন 26 কোটির মতো এখানে সার্চ রেজাল্ট আসছে। তো 26 কোটির মতো যে সার্চ রেজাল্ট আসছে, এটার এই এতগুলো রেজাল্টের মধ্যে থেকে এই mobiledokkan.com এই ওয়েবসাইটটা সামনে কেন আসলো? আচ্ছা, এটার কারণটা হচ্ছে যে এরা খুব সুন্দরভাবে অনেক এক্সপার্টদের দ্বারা এসইও করে তাদের ওয়েবসাইটটা প্রথমে নিয়ে আসছে। খুবই ভালো কথা। তো প্রথমে নিয়ে আসার ফলে কি হয়েছে, যে আমরা এখন প্রথমে তাদের ওয়েবসাইটে যাব, ভিজিট করব, যে এখানে আসলে কি ধরনের মোবাইল ফোন আছে, বা মোবাইল ফোনের প্রাইসটা যে এরা বলছে এটা আসলে সঠিক কিনা, বা মোবাইল ফোনটা আমরা ভিজিট করতে পারি, মোবাইল ফোনের স্পেসিফিকেশনটা আমরা এখানে ভিজিট করতে পারি।
এই যে দেখেন এদের ওয়েবসাইটে যে আমরা আসলাম, এখানে কিন্তু সব ধরনের ফোন বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফোনের এই লিস্ট এখানে বা স্পেসিফিকেশন এবং প্রাইসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এই ওয়েবসাইটগুলোতে আসলে কি ধরনের এরা কাজ করছে বা দেখা যাচ্ছে কি ধরনের কিওয়ার্ডগুলো এরা ইউজ করছে। তো আমরা একটা বিষয় একটু দেখি, একটা ওয়েবসাইটে গিয়ে দেখবো যে এই ধরনের কিওয়ার্ড আমরা আসলে কি ধরনের ভলিউম পাচ্ছি বা সার্চ ভলিউম সম্পর্কে একটু আইডিয়া তো আপনাদের আছে, তাই না? আচ্ছা, তবে একটা ফ্রি টুল একটু দেখি এটা এখনো কাজ করে কিনা একটু দেখি। সেম স্কুপ বা এই ধরনের কিছু একটা নাম ছিল, দেখি এটা এখন আছে কিনা। আচ্ছা, সম্ভবত আছে, দেখি যে এখানে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি। আচ্ছা, আমাদের কিওয়ার্ডটা ছিল আচ্ছা ফোন প্রাইস ইন বাংলাদেশ, লোকেশনটা একটু দিয়ে দেই, আমাদের বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ সবগুলো থাক, সমস্যা নেই, সার্চ দিলাম। আচ্ছা, সেম স্কুপ এই টুলটা এটা দেখা যাচ্ছে নরমালি খুব হাই কোয়ালিটি বা দেখা যাচ্ছে কোনো পেইড টুলের মতো কাজ করবে না, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এরা হচ্ছে বাংলাদেশ থেকে যে সার্চ রেজাল্ট গুলো আসে বা সার্চ ভলিউম যেগুলো আসে এগুলো একটু ভালো দেখায় আর কি। তো যার কারণে এই সেম স্কুপটা এটা আপনারা ইউজ করতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে ইউআরএলটা দিয়ে দিই, আপনাদের যে লিস্টটা আমি ক্রিয়েট করতেছি সেখানে। আচ্ছা, তো ফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা যখন আমরা এখানে সার্চ দিলাম বা আমরা এই কিওয়ার্ডের আন্ডারে কি পরিমাণ ভিজিট হচ্ছে বা কি পরিমাণ ট্রাফিক আছে এটা একটু আমরা দেখি। তো এখানে বলতেছে যে সার্চ ভলিউম প্রায় 12,100। আচ্ছা, তো 12,100টা সার্চ ভলিউম এখান থেকে আসতেছে, এটা সম্ভবত প্রতি মাসে, হ্যাঁ এটা প্রতি মাসে 12,100টা ভিজিট এই কিওয়ার্ডের আন্ডারে আসতেছে। অর্থাৎ গুগলে যারা সার্চ করে এই কিওয়ার্ডের আন্ডারে প্রায় 12,000-এর মতো সার্চ ভলিউম আমরা এই কিওয়ার্ডের আন্ডারে পাচ্ছি। তো সার্চ ভলিউম সম্পর্কে আপনাদের একটু হলো আইডিয়া আছে, তাই না? যে সার্চ ভলিউমটা আসলে কি, আপনাদেরকে সার্চ ভলিউম কালেক্ট করা বা দেখা যাচ্ছে সার্চ ভলিউম গুলো মেজার করা আপনাদেরকে দেখাইছিলাম যে যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম যত বেশি এবং যে কিওয়ার্ডটার কম্পিটিশন যত লো সেই কিওয়ার্ডটা চুজ করা আমাদের জন্য তত বেশি ইফেক্টিভ বা এফিশিয়েন্ট হবে। বিষয়টা কি মনে আছে আপনাদের? ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি একটা ভালো একটা সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে এটা একটা সার্চ ভলিউমটা খুব বেশি খারাপ না। এবং দেখেন এখানে যে বিষয়টা আমাদেরকে আরো দেখাচ্ছে যে এই যে mobiledokan.com এটা কিন্তু টপে আছে, দেখছেন? এখান থেকে এদের ডিএ পিএ এগুলো আমাদেরকে দেখাচ্ছে, ব্যাকলিংকস কতগুলো ক্রিয়েট করা আছে এটাও দেখাচ্ছে। তো তাহলে এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু ইনফরমেশন পাইতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই যে কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম এই কিওয়ার্ডটাতে কি পরিমাণ সার্চ হচ্ছে বা এই কিওয়ার্ডটাতে কি পরিমাণ সার্চ ভলিউম আছে এবং এই ধরনের কিওয়ার্ড ইউজ করে কোন ওয়েবসাইটগুলো প্রথমের দিকে আছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা দেখলাম। তো এখানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা হচ্ছে একটা কিওয়ার্ডকে রিসার্চ করে বা দেখাচ্ছে যে বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে একটা ওয়েবসাইটকে রিসার্চ করে সেটার এসইও করে সেটাকে হচ্ছে বেশ কিছু সময় নিয়ে আমরা হচ্ছে গুগলে নিয়ে আসবো বা দেখাচ্ছে গুগলের ফ্রন্ট পেজে বা প্রথম পেজে আমরা এটা নিয়ে আসবো। তো এর থেকে কি বেটার হয় না যে আমরা হচ্ছে অ্যাড প্রোভাইড করব? অনেকের কাছে হয়তো এটা মনে পড়তেই পারে যে হ্যাঁ আমরা একটা অ্যাড প্রোভাইড করব, গুগলকে কিছু পে করব, মানে এসইও করার পরিবর্তে আমরা গুগলকে কিছু পে করব, প্লাস এখান থেকে আমরা দেখাচ্ছে আমাদের অ্যাডটাকে শো করে আমরা এখান থেকে আর্নিং করব। তো এটা একটা সহজ উপায় মনে হচ্ছে না আপনাদের কাছে? যে এত কিছু কি দরকার, আমরা তো এসইও করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এসইও এক্সপার্টকে হায়ার করতে হয়, দেন সেটাকে দেখাচ্ছে আবার 6 মাস 7 মাস 1 বছর 2 বছর পর সেটা হয়তো গুগলে র্যাঙ্ক করে। তো তারপর আমরা দেখাচ্ছে ওখান থেকে ইফেক্টিভ সার্ভিস পাচ্ছি বা দেখাচ্ছে আমাদের টার্গেটেড সেলগুলো আমরা সেখান থেকে পাচ্ছি। এর থেকে তো অনেক সহজ কাজ হচ্ছে আমরা গুগলে হচ্ছে আমরা অ্যাড দিতে পারি।
অ্যাড দিতে পারি না? আচ্ছা, খুবই সোজা না? আচ্ছা, খুবই সোজা, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন যে এই samescoop.com এ যখন আমরা আসলাম, এখানে আমাদেরকে গুগলের একটা বিষয় বলতেছে যে এই যে সিপিসি। তো সিপিসি সম্পর্কে আইডিয়া আছে কারো? সিপিসি বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। পার ক্লিকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ হবে, এটাকে বলা হচ্ছে সিপিসি। তো আপনি যদি গুগলে একটা অ্যাড দিতে চান, যে অ্যাডটা হবে এই কিওয়ার্ডের উপর বেস করে, অর্থাৎ ফোন প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা ইউজ করে আপনি যদি গুগলে একটা অ্যাড দিতে চান, সেখানে যদি কেউ আপনার অ্যাডটাতে ক্লিক করে বা দেখা যাচ্ছে যে একবার যদি আপনার অ্যাডটাকে ক্লিক করে ভিউ করে, তাহলে গুগলকে আপনার এই প্রতি ক্লিকে 6 সেন্ট করে পে করতে হবে। দেখেন এখানে বলে দিচ্ছে যে $0.06, অর্থাৎ প্রায় 6 সেন্ট আপনাকে পে করতে হবে। তো আপনি যে এতবারে এই যে খরচটা আপনি যে করবেন, তো দেখা যাচ্ছে যে আপনি যতদিন পর্যন্ত গুগলকে পে করবেন, গুগল আপনার অ্যাডটাকে টপে রাখবে, বা এই কিওয়ার্ডের আন্ডারে আপনার যে অ্যাডটা হবে, গুগল আপনাকে ততদিন আপনাকে গুগলকে পে করতে হবে এবং গুগল আপনার এই অ্যাডটাকে সামনে রাখবে। তো আপনি কন্টিনিউয়াসলি এরকম কি পরিমাণ পে আপনি করতে পারেন একটু বলেন? এটা কি আসলে এত পরিমাণ পে করাটা পসিবল? আর এখানে যে সার্চ ভলিউমটা আছে দেখেন প্রায় 12,000। তো 12,000 সার্চ ভলিউমের মধ্যে থেকে যদি আপনি টপ র্যাঙ্কে বা দেখাচ্ছে যে প্রথম দিকে আপনার ওই অ্যাডটাকে যখন শো করাবেন, ওইখান থেকে যদি 6,000 ক্লিক যদি প্রতি মাসে আসে, আর প্রত্যেকটা যদি 6 সেন্ট করে দিতে হয়, তাহলে কত পরিমাণ ডলার আপনার এখান থেকে খরচ হচ্ছে একটু হিসাব করে দেখেন। তো এর থেকে অনেক বেটার একটা ওয়ে হচ্ছে যে আমরা এসইও করে আমাদের পেজটাকে র‍্যাঙ্ক করতে হবে। কারণ এসইও করে যখন পেজটাকে সামনের দিকে নিয়ে আসবেন, হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু সেটা থাকবে অনেক দিন এবং এখানে আপনাকে পে করতে হবে না, বরং আপনি উল্টে আরো পেমেন্ট পাবেন যদি আপনার ওয়েবসাইটে যদি আপনি অ্যাডসেন্স যদি আপনি অ্যাড করতে পারেন। তো তাহলে আমাদের জন্য কোন বিষয়টা বেশি সহজ হলো, যে অ্যাড শো করে সাময়িক সময়ের জন্য গুগলকে পে করে আমরা আমাদের অ্যাডটাকে প্রমোট করব, নাকি আমরা এসইও করে অনেক দিন যাবত আমাদের ওয়েবসাইটটাকে ফ্রন্ট পেজে রাখবো এবং দেখা যাচ্ছে যে আমাদের যদি সার্চ ভলিউম অনেক বেশি হয় বা দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটে যদি ভিজিটরের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমরা অ্যাডসেন্সের মাধ্যমে এখান থেকে নিজেরাও কিন্তু আয় করতে পারবো। তো তাহলে অবশ্যই এসইওটা অনেক বেটার। আচ্ছা, আর এসইওটা বেটার, এটা করতে গেলে অবশ্যই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ অবশ্যই করতে হবে। আচ্ছা, এসইও অনেক বড় একটা পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যদি ভালো কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে না পারেন বা ভালো কিওয়ার্ড যদি আপনি চুজ করতে না পারেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট পাবেন না। আচ্ছা, তো অ্যাডভার্টাইজ থেকে যে বিষয়টা হয়, আরেকটা বিষয় একটু বলি, যে আপনি যদি গুগলে যদি অ্যাড দেন, তাহলে কি হবে যে সবার সামনে আসলে অ্যাডটাকে শো করবে, বা বেশিরভাগ মানুষের সামনেই অ্যাডটাকে শো করবে। তো দেখা যাচ্ছে যে তারা অ্যাডটা দেখে মোবাইল ফোন কিনতেও পারে, আবার মোবাইল ফোন নাও কিনতে পারে, তারা অ্যাডটাকে ইগনোর করে যেতেই পারে। এটা তাদেরকে আসলে ধরে বেঁধে বলা যাবে না, তুমি অ্যাডটা যেহেতু দেখছো তোমাকে এখন ফোনটা কিনতেই হবে, এটা কখনোই বলা পসিবল না বা বলা যাবেও না, এটার কোনো প্রসেসও নাই। আপনি শুধু অ্যাডটা দেখাতে পারেন, এখন সে কিনবে কি কিনবে না এটা তার মর্জি। কিন্তু যে ব্যক্তিটা নিজের ইচ্ছায় বা নিজের চাহিদা থেকে যে ব্যক্তি গুগলে সার্চ করতেছে যে Xiaomi মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, সে কিন্তু আসলে মোবাইল ফোনটা কেনার জন্যই মূলত সার্চ করতেছে। তো এখানে একটা রেশিও বলা হয় যে অ্যাড থেকে বা গুগলের অ্যাড থেকে যদি আপনার 30% সেল হয়, তাহলে আপনি যদি এসইও করে যদি আপনি পেজটাকে যদি টপ র্যাঙ্কে নিয়ে আসেন বা দেখা যাচ্ছে প্রথম পেজে নিয়ে আসেন, তাহলে আপনার ওখান থেকে সেল হবে 70%। অর্থাৎ গুগল অ্যাড থেকে যদি সেল হয় 30%, এসইও করে আপনার পেজটা যদি সামনে আসে, আপনার ওখান থেকে সেল হবে 70%। তো এটা একটা হিউজ, প্রায় দ্বিগুণের থেকেও বেশি। তো অবশ্যই এসইও করাটা আপনাদের জন্য সবচেয়ে বেটার। এটা আপনাদের জন্য দীর্ঘস্থায়ী, হয়তো দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় লাগে, কিন্তু আসলে দেখা যাচ্ছে একবার এসইওতে র‍্যাঙ্ক করে গেলে বা দেখা যাচ্ছে গুগলে যদি আপনার পেজটা যদি র‍্যাঙ্ক করে যায়, আর আপনি যদি রেগুলারলি ওটা মেইনটেনেন্স করতে থাকেন বা দেখা যাচ্ছে যে পোস্ট আপডেট করতে থাকেন,
ইনশাআল্লাহ আপনার পেজটা অনেক দিন সামনে থাকবে, বা দেখা যাচ্ছে যে যতদিন আপনি এটা নার্সিং করবেন এটা ততদিন সামনে থাকবে। অবশ্যই অবশ্যই এসইও কেন করবো এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তো এখন এসইও করার জন্য আমাদের যে মূল বিষয়টা কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে আরেকটু বেশি কথা বলি বা একটু ভালোভাবে জানতে হবে আমাদেরকে। তো কিওয়ার্ড নিয়ে যে বিষয়টা বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে শুরু করবেন। তো কিওয়ার্ড নিয়ে শুরু করার আগে কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ড কত ধরনের হয় বা কি কি ধরনের কিওয়ার্ড হয়, কি কি কিওয়ার্ড আমরা কোথায় ইউজ করতে পারি, কোন কিওয়ার্ডটা কোথায় ইউজ করলে আমাদের জন্য বেশি সুবিধাজনক হবে, এই বিষয়গুলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করি বা একটু বলি। তো কিওয়ার্ড মূলত দেখা যাচ্ছে যে কিওয়ার্ডের যে লেন্থটা আছে, এই কিওয়ার্ডের লেন্থের উপর ডিপেন্ড করে কিওয়ার্ডকে তিনটা ভাগে ভাগ করা যায়। কিওয়ার্ডের যে লেন্থ আছে, ডিপেন্ডিং অন লেন্থ কিওয়ার্ডকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার লিখে দেই আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, কিওয়ার্ডের যে লেন্থ আছে, এই লেন্থের উপর ডিপেন্ড করে কিওয়ার্ডকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেড কিওয়ার্ড, আচ্ছা হেড কিওয়ার্ডের যে বিষয়টা, হেড কিওয়ার্ডটা হবে ম্যাক্সিমাম দুইটা ওয়ার্ডের, অর্থাৎ এখানে দুইটার বেশি ওয়ার্ড থাকবে না, একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে। ধরেন যে হেড কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন যে ফোন প্রাইস, আচ্ছা এটা যদি আপনার হেড কিওয়ার্ড হয় বা দেখা যাচ্ছে আপনি এটাকেও হেড কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, জাস্ট ফোন, তো দেখা যাচ্ছে এখানে আসলে কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে। তো নরমালি আপনারা হেড কিওয়ার্ড বলতে যেটা বোঝাচ্ছে যে দুইটা ওয়ার্ডের কম্বিনেশন বা মিনিমাম একটা ওয়ার্ড, যেটা হচ্ছে আপনার টপিকটাকে বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ডিফাইন করতে সাহায্য করবে, এই ধরনের মেইন কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড ইউজ করা, যেটার ম্যাক্সিমাম লেন্থ হবে 2। এটাকে আমরা কিওয়ার্ডের যে টাইপ আছে বা দেখা যাচ্ছে যে লেন্থের উপর ডিপেন্ড করে যে আমরা ভাগ করতেছি, এটার মেইন যেটা সেটা হচ্ছে হেড কিওয়ার্ড, এটা হচ্ছে ম্যাক্সিমাম 2 লেন্থের। আচ্ছা আমরা দিতে পারেন ফোন প্রাইস। আচ্ছা এরপর যেটা আছে যে বডি কিওয়ার্ড। বডি কিওয়ার্ডের ক্ষেত্রে কি হয় যে এই কিওয়ার্ডের যে লেন্থটা আছে, এই লেন্থটা হবে 2 থেকে 4 এর মধ্যে, অর্থাৎ দুইটা ওয়ার্ড থেকে শুরু করে 4টা ওয়ার্ডের মধ্যে। তো বডি কিওয়ার্ড একটু লিখে দেই, এভাবে নোট করে রাখলে পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো দেখতে বা দেখাতে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা বডি কিওয়ার্ডের যে লেন্থটা হবে এটা হবে, আচ্ছা লিখে দিই, আচ্ছা এই ধরনের 4টা ওয়ার্ডের কম্বিনেশন বা দেখা যাচ্ছে এই ধরনের 4টা ওয়ার্ড মিলে যদি কোনো কিওয়ার্ড তৈরি করা হয়, সেক্ষেত্রে এটাকে আপনারা বলতে পারেন যে বডি কিওয়ার্ড। আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে লং টেইল কিওয়ার্ড। আচ্ছা লং টেইল কিওয়ার্ডের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে 4 বা তার অধিক, অর্থাৎ 4টা বা তার অধিক কিওয়ার্ডের কম্বিনেশন মিলে বা দেখা যাচ্ছে 4টা বা তার অধিক ওয়ার্ডের কম্বিনেশন মিলে যে কিওয়ার্ডটা তৈরি করে, এটাকে বলা হচ্ছে যে লং টেইল কিওয়ার্ড। এটার যে লেন্থটা হবে এটা 4টার থেকে অধিক। যেমন ধরেন আচ্ছা এই ধরনের একটা লং টেইল কিওয়ার্ড, বেস্ট ফোন প্রাইস ইন বাংলাদেশ 2021। তো এইটা হচ্ছে ধরেন কিওয়ার্ডের লেন্থের উপর ডিপেন্ড করে আমরা 3টা ভাগে ভাগ করলাম, হেড কিওয়ার্ড, বডি কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। হেড কিওয়ার্ডের ক্ষেত্রে যে লেন্থটা হবে কিওয়ার্ডের সেটা হবে ম্যাক্সিমাম 2, বডি কিওয়ার্ডের ক্ষেত্রে যে লেন্থটা হবে সেটা ম্যাক্সিমাম 4, এবং লং টেইল কিওয়ার্ডের যে যেটা লেন্থ হবে সেটা হবে মিনিমাম 4 থেকে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 8টা 10টা বা 15টা কিওয়ার্ডের কম্বিনেশন বা ওয়ার্ডের কম্বিনেশন
আমরা একটা লং টেল কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আছে যে আমাদের যে ইন্টেন্ট আছে, ইন্টেন্ট বলতে আপনাদের ওয়েবসাইট বা আপনারা যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন, যে সেই ওয়েবসাইটের ইন্টেন্টের উপর ডিপেন্ড করে বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট আর একটা হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্ট। তো কমার্শিয়াল যে ইন্টেন্টটা আছে এটাকে আমরা বলতে পারি যে কমার্শিয়াল ইন্টেন্ট হচ্ছে আমরা ব্যবসার জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এটাকে আমরা বলতে পারি যে কমার্শিয়াল ইন্টেন্টে তৈরি করা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোতে যে ধরনের কিওয়ার্ড ইউজ হয় সেটা একদম অবশ্যই আলাদা হবে, এবং ইনফরমেটিভ যে কিওয়ার্ডগুলো বা দেখাচ্ছে ইনফরমেটিভ যে ওয়েবসাইট আছে এগুলোর দেখাচ্ছে কিওয়ার্ড অবশ্যই একটু ভিন্ন হবে। আচ্ছা, তো এটা একটু লিখে দেই আপনাদের জন্য আরো সুবিধা হবে। আচ্ছা, এটা আসলে দেখা যাচ্ছে যে স্থান কাল পাত্র ভেদে এটা চেঞ্জ হবে, কারণ আপনি যখন একটা আর্টিকেল লিখতেছেন আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলোকে ইউজ করে, তো দেখা যাচ্ছে কোথাও আপনি ফোন প্রাইস এই কথাটা আপনার স্যুট হচ্ছে খুবই ভালো, এখন কোথাও হয়তো লিখতে হচ্ছে যে ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা আপনাকে লিখতে হচ্ছে, আবার কোথাও লিখতে হচ্ছে বেস্ট ফোন প্রাইস ইন বাংলাদেশ 2021, কারণ আপনার আর্টিকেলের বিভিন্ন জায়গায় গ্রামেটিক্যাল বা দেখা যাচ্ছে যে লেখার খাতিরে কিন্তু আপনাকে একটু চেঞ্জ করতে হবে। তো এটা আসতেছি, এটা একটু পরে আসতেছি, এটা যখন হচ্ছে ম্যাচিং এর উপর ডিপেন্ড করে যখন একটা কিওয়ার্ডকে তিনটা ভাগে ভাগ করা যায় সেটা আপনাকে যখন দেখাবো তখন এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা হচ্ছে কি বললাম যে ইন্টেন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইন্টেন্ট বলতে আমাদের যে উদ্দেশ্য, আমরা আসলে কি পারপাজে এই ওয়েবসাইটটাকে ক্রিয়েট করতেছি সেটাকেই বলা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ডিপেন্ডিং অন ইন্টেন্ট যে বিষয়টা হবে যে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি, আমাদের কিওয়ার্ড গুলোকে তিন ভাগে না, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট, একটা হচ্ছে আমাদের হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্ট। তো এটা আপনাদেরকে একটু আগেই বললাম যে কমার্শিয়াল ইন্টেন্ট যেটা হচ্ছে আমরা যদি ব্যবসার পারপাজে বা দেখা যাচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আমাদের ইনফরমেশন আমাদের ওয়েবসাইটটাকে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে কমার্শিয়াল পারপাজের যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয় এই ধরনের কিওয়ার্ডগুলো আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, হুমায়ুন কিছু বলছিলেন? আচ্ছা, কমার্শিয়াল ইন্টেন্টে যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং এইটার জন্য যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন সেখানে একটু পরিবর্তন হবে। ধরেন যে এখানে কিওয়ার্ডগুলো হবে যে হচ্ছে বেস্ট মোবাইল ফোন, বা দেখা যাচ্ছে ধরেন যে বেস্ট এই ধরনের ওয়ার্ড থাকলো, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে সালটা উল্লেখ থাকলো যে কত সাল বা কোন সালে আপনি মোবাইল ফোনটা সেল করতেছেন। কারণ দেখবেন অনেকেই কিন্তু যখন সার্চ করে তখন এই সালটাকে বা দেখা যাচ্ছে এই সময়টাকে কিন্তু উল্লেখ করে যে বেস্ট মোবাইল ফোন ইন 2021, এভাবে কিন্তু অনেকেই সার্চ করে। তো এটা আমাদের জন্য একটা অবশ্যই একটা ইফেক্টিভ হবে। তারপর দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো সার্চ করে যে রিভিউ, বা দেখা যাচ্ছে বেস্ট মোবাইল ফোনের রিভিউ ইন 2021, এই ধরনের কিন্তু তারা হচ্ছে সার্চ করে। বা দেখা যাচ্ছে যে প্রাইস। কমার্শিয়াল পারপাজে যখন আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করব বা কমার্শিয়াল পারপাজে যখন আমরা কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করব তখন আমাদের এই কিওয়ার্ডগুলো একটু চেঞ্জ হবে। যেমন ধরেন যে বেস্ট, তারপর হচ্ছে সময়টা থাকতে পারে, রিভিউ থাকতে পারে, প্রাইস থাকতে পারে, বা আমরা হয়তো বলতে পারি টপ মোবাইল ফোন বা বেস্ট মোবাইল ফোন, এই ধরনের কথা কিন্তু আমরা লিখি। তো কমার্শিয়াল ইন্টেন্টে যে ওয়েবসাইটগুলোকে বিল্ড করা বা এসইও করতে আমরা চাচ্ছি সেগুলোর ক্ষেত্রে যখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করতে যাব
তখন অবশ্যই আমাদেরকে এই ধরনের কিওয়ার্ডগুলো একটু ইউজ করতে হবে, যেগুলো আসলে কমার্শিয়াল ইন্টেন্টে ইউজ হয়। তো আমি আসলে এখানে 2-4টা বলে দিলাম এরকম, তার মানে এর আগে শুধু এই 2-4টাই আছে, এরকম হাজার হাজার আরো অনেক আছে। তো আপনাদেরকে এগুলো কিন্তু আপনাদেরকে সার্চ করে বা রিসার্চ করে কিন্তু বের করতে হবে। আচ্ছা, আরেকটা কি বললাম যে ইনফরমেটিভ ইন্টেন্ট, তাই না? আচ্ছা, ইনফরমেটিভ ইন্টেন্ট, ইনফরমেটিভ ইন্টেন্টে যে ওয়েবসাইটগুলো বা যে কিওয়ার্ডগুলো আমাদেরকে সিলেক্ট করতে হয়, ধরেন যে এই ইনফরমেশন এখানে প্রোভাইড করা আছে, তো দেখবেন যে এখানে WH কিওয়ার্ডগুলো বেশি ইউজ করা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মোবাইল ফোন ইন 2021, বা দেখা যাচ্ছে অনেক সময় বলা হচ্ছে যে এরকম যে হাউ টু চুজ দ্য বেস্ট মোবাইল ফোন ইন 2021, বা এই যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে, বা দেখা যাচ্ছে যে এই ধরনের ইনফরমেটিভ ইন্টেন্টে ক্রিয়েট করা যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই আপনার ইনফরমেটিভ ইন্টেন্ডেড কিওয়ার্ড এগুলো ইউজ করা আমার জন্য বেশি জরুরি। তো দেখবেন যে এই ধরনের কিওয়ার্ড গুলো বেশিরভাগ শুরু হয় হাউ, বা দেখা যাচ্ছে যে হুইচ, হোয়াট, এই ধরনের WH কিওয়ার্ড দিয়ে নরমালি এগুলো শুরু হয়। আচ্ছা, তো তাহলে আমরা কিওয়ার্ডের দুইটা পার্ট দেখলাম বা দুইটা টাইপ দেখলাম। একটা হচ্ছে ডিপেন্ডিং অন লেন্থের উপর ডিপেন্ড করে হেড, বডি এবং লং টেল, এবং ডিপেন্ডিং অন ইন্টেন্ট, কমার্শিয়াল ইন্টেন্ট এবং ইনফরমেটিভ ইন্টেন্ট। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে ম্যাচিং এর উপর ডিপেন্ড করে আসলে কিওয়ার্ড কত ধরনের হতে পারে। এখানে এই যে আবু নওশাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন যে যখন আমরা ম্যাচিং এর উপর ডিপেন্ড করে আমাদের কিওয়ার্ড গুলোকে যখন আমরা সিলেক্ট করব তখন আমাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো ম্যাচিং এর উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আপনার এক্সাক্ট, একটা হচ্ছে পার্শিয়াল এবং হচ্ছে একটা বোর্ড। এটা একটু ডিটেলস বলি, বা দেখা যাচ্ছে বললে আপনারা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তো এক্সাক্ট কিওয়ার্ডের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আপনাদের ওয়েবসাইটে হয়তো একটা কিওয়ার্ড আপনি লিখছেন যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। এখন কেউ হয়তো সার্চ করলো যে ফোন প্রাইস, বা দেখা যাচ্ছে আপনি হয়তো ওইটা যেটা লিখছেন যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এখন আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা ইউজ করা আছে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। তো দেখা যাচ্ছে দুইটা কিওয়ার্ড এক্স্যাক্টলি সেম হয়ে গেল। আচ্ছা, তো দুইটা কিওয়ার্ড এক্স্যাক্টলি সেম হলে দেখা যাচ্ছে সার্চে আপনার ওয়েবসাইটটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এরপরে দেখা যাচ্ছে যে এক্সাক্ট কিওয়ার্ডের পাশাপাশি কিন্তু আরো অনেকেই অনেকভাবে সার্চ করতে পারে। তো আমাদের একটু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য সিলেক্ট করা একটা কিওয়ার্ড যে ফোন প্রাইস ইন বাংলাদেশ। তো কেউ যদি এখন এটাই সার্চ দেয় যে ফোন প্রাইস ইন বাংলাদেশ, তাহলে কিন্তু আপনার কিওয়ার্ডটার সাথে একটা কিওয়ার্ড এক্স্যাক্টলি ম্যাচ করে গেল। আচ্ছা, তো এক্স্যাক্টলি যখন ম্যাচ করে গেল এটা আপনার জন্য অনেক বেটার, বা আপনার সার্চে আসার সম্ভাবনাটাকে অনেক গুণ বাড়ায় দেয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ। আচ্ছা, পার্শিয়াল ম্যাচে যে বিষয়টা হয় যে কিছু ম্যাচ করে এবং দেখা যাচ্ছে কিছু ম্যাচ করে না, সেটা আমি একটু দেখাচ্ছি। পার্শিয়াল ম্যাচের ক্ষেত্রে ধরেন যে কিওয়ার্ডটা একটু এইভাবে স্লাইটলি একটু সামান্য চেঞ্জ হয়ে গেল, যে আচ্ছা, তো আপনার যে কিওয়ার্ডটা যে সিলেক্ট করা আছে অর্থাৎ ফোন প্রাইস ইন বাংলাদেশ, গুগলে হয়তো অনেকে এটা লিখে সার্চ দিতে পারে, আবার কেউ হয়তো একটু বাড়ায় লিখতে পারে যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। তো দেখেন এখানে যে আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা এটা কিন্তু সেম আছে, এক্সাক্ট কিওয়ার্ডটা সেম আছে, সাথে সাথে এখানে আরেকটা ওয়ার্ড একটু অ্যাড হয়েছে,
বা কেউ যদি দেখে এরকম যে 2021, তাহলে দেখেন আপনার যে এক্সাক্ট যে কিওয়ার্ডটা এটা সেম আছে, কিন্তু এর সামনে এবং পিছনে দুইটা এক্সট্রা ওয়ার্ড এখানে অ্যাড হয়েছে। তো এটাকে আমরা বলতে পারেন যে পার্শিয়াল ম্যাচিং কিওয়ার্ড। তো আপনাদেরকে এক্সাক্ট কিওয়ার্ড দিয়েও কাজ করতে হবে, পার্শিয়াল ম্যাচিং কিওয়ার্ড দিয়েও কাজ করতে হবে। কারণ আপনি যে এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা সিলেক্ট করে রাখছেন আপনার ওয়েবসাইটের জন্য, সেটা যে আসলে এক্স্যাক্টলি ওটাই সার্চ হবে তা কিন্তু মানে নাই। তো দেখা যাচ্ছে যে এইটাতে যদি 10,000 সার্চ হয়, দেখা যাচ্ছে যে এই মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ 2021 এটাতে হয়তো আরো 1,000 বা 2,000 সার্চ বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি এই দুইটাকে যদি একটাকে এক্সাক্ট ম্যাচ এবং দেখা যাচ্ছে পার্শিয়াল ম্যাচ এই ধরনের কিওয়ার্ডগুলো যদি সবগুলোই আপনি ইউজ করতে পারেন, বা এই ধরনের কিওয়ার্ডগুলো যদি আপনি ওয়াইজলি চুজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে যে সার্চ ভলিউম এটা কিন্তু অনেক বেড়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, এটা আবার ওভারভিউ যখন দিব তখন আপনার জন্য ক্লিয়ার হবে আরো বেশি। আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার বোর্ড ম্যাচ। আচ্ছা, বোর্ড ম্যাচের ক্ষেত্রে যে বিষয়টা, যে আপনার যে এক্সাক্ট কিওয়ার্ড যেটা আছে এটা তো অবশ্যই থাকবে, এটা অবশ্যই থাকবে, এবং দেখা যাচ্ছে যে এটার আগে পিছে বা মাঝখানে আরো কিছু দুই একটা কিওয়ার্ড এখানে ইউজ হবে, বা দেখা যাচ্ছে যে আপনি কেউ হয়তো এখানে সেই দুই একটা কিওয়ার্ড বা দেখা যাচ্ছে দুই একটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করে এখানে সার্চ করতে পারে। যেমন ধরেন কেউ হয়তো লিখলো যে বেস্ট মোবাইল ফোন বেস্ট মোবাইল ফোন অফ স্যামসাং ইন স্যামসাং প্রাইস ইন বাংলাদেশ। তো দেখেন আপনার যে মেইন যে কিওয়ার্ডটা ছিল যে এই যে প্রাইস ইন বাংলাদেশ এবং এই যে ফোন, এটা কিন্তু স্প্লিট হয়ে গেছে, এবং এটার মাঝখানে আরো দুইটা শব্দ আসছে, সেটা হচ্ছে অফ স্যামসাং এবং প্রথমে আসছে বেস্ট মোবাইল। তো এখানে কিন্তু আপনার কিওয়ার্ডটা এখানে কিন্তু আছে, বা দেখা যাচ্ছে যে সেটা একটু মানে খুব কম ম্যাচ হয়েছে, বা দেখা যাচ্ছে স্লাইডটা বোর্ড হয়ে গেছে বা ভাগ হয়ে গেছে। তো তারপরে এই ধরনের কিওয়ার্ড যদি আপনি আপনার রিসার্চের মধ্যে যদি আপনি নিয়ে আসেন, বা দেখা যাচ্ছে যে এই ধরনের কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সার্চ ভলিউমটা বাড়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। অর্থাৎ এক্সাক্ট, পার্শিয়াল এবং বোর্ড ম্যাচ এই ধরনের কিওয়ার্ডগুলো যদি আপনারা রিসার্চ করে করে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে যে ভলিউমটা, সার্চ ভলিউমটা এটা কিন্তু অনেক বেশি বাড়বে, বা এই কিওয়ার্ডটাতেও কিন্তু সার্চ ভলিউমটা অনেক বেশি বাড়বে। তো আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমাদের তো এক্সাক্ট ম্যাচ যেটা আছে এটা দিয়েই শুধু আমরা কাজ করব, বা এই এক্সাক্ট ম্যাচের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো শুধু আমরা ইউজ করব, কিন্তু আসলে তা হয় না। কারণ আমাদের যে চিন্তাধারা, বা আমরা যেভাবে চিন্তা করে গুগলে সার্চ করি, অন্য মানুষ কিন্তু, বা দেখা যাচ্ছে অন্য আরেকজন মানুষ কিন্তু সেইভাবে চিন্তা নাও করতে পারে। সে হয়তো একটু স্লাইডলি দেখা যাচ্ছে পার্শিয়াল ম্যাচ দিয়ে হয়তো সার্চ করলো, বা দেখা যাচ্ছে সে হয়তো লিখলো যে বেস্ট মোবাইল ফোন অফ স্যামসাং প্রাইস ইন বাংলাদেশ। তো কে আসলে কিভাবে সার্চ দিবে এটা তো আমরা আসলে ফিক্স করে রাখতে পারি না, বা দেখা যাচ্ছে আমাদের আসলে জানার বাইরে সেটা। তো আমরা দেখা যাচ্ছে এখানে এক্সাক্ট ম্যাচ বা পার্শিয়াল ম্যাচ বা বোর্ড ম্যাচ এই ধরনের কিছু কিওয়ার্ড তাকে সাজেস্ট করে রাখতে পারি, বা দেখা যাচ্ছে এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে রাখতে পারি। দেখা যাচ্ছে কেউ যদি এই ধরনের পার্শিয়াল ম্যাচ বা দেখা যাচ্ছে যে বোর্ড ম্যাচ এই ধরনের কিওয়ার্ড দিয়েও যদি সার্চ করে, তারপরে আমাদের ওয়েবসাইটে তার সামনে আসার একটা পসিবিলিটি বেড়ে যায়। আচ্ছা, আরেকটা টাইপ আছে, বা দেখা যাচ্ছে আরেকটা টাইপ আমাদের এখানে লাগতে পারে, সেটা হচ্ছে যে ব্যবহারের উপর ভিত্তি করে যে কিওয়ার্ডটা যে আমরা ব্যবহার করতেছি এটা ব্যবহারের উপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, এবং একটা হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড। তো এই বিষয়গুলো একটু নোট করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ব্যবহারের উপর ভিত্তি করে এই কিওয়ার্ডগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, এবং একটা হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড। তো একটু লিখি এবং আপনাদেরকে বুঝাই দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা। আচ্ছা, প্রাইমারি কিওয়ার্ড যেটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল যে কিওয়ার্ড বা যে মেইন কিওয়ার্ড, এটাকে আমরা বলতেছি প্রাইমারি কিওয়ার্ড। আচ্ছা, তো প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যে কিওয়ার্ডটাকে একদম
মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করতেছেন। তো এক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ এবং দেখা যাচ্ছে যে এই প্রাইমারি কিওয়ার্ডটাকে আপনারা সেম বলতে পারেন। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার আর্টিকেলের সুবিধার্থে বা দেখা যাচ্ছে যে কোথাও লেখার সুবিধার্থে আপনার কিওয়ার্ডটাকে হয়তো একটু স্লাইডলি চেঞ্জ করা রাখতেছে, তো সেক্ষেত্রে সেটাকে আপনারা সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারেন। এবং আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড। সাপোর্টিভ কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে এমন যে কিছু এখানে আপনার ওয়েবসাইটটাকে উন্নত করার জন্য বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটের কোয়ালিটিটাকে উন্নয়ন করার জন্য এখানে কিছু সাপোর্টিভ কিওয়ার্ড বা দেখা যাচ্ছে সাপোর্টিভ কিছু আর্টিকেল আপনাকে লিখতে হবে। কারণ আপনি যখন বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ লিখে আপনার কিওয়ার্ডকে আপনি রিচ করতেছেন বা আপনার ওয়েবসাইটকে যখন আপনি এই কিওয়ার্ডের আন্ডারে যখন বিল্ড করতেছেন, তখন অবশ্যই আপনাকে কিছু সাপোর্টিভ কিওয়ার্ড বা দেখাচ্ছে কিছু সাপোর্টিভ আর্টিকেল এখানে রাখতে হবে। কারণ আপনি সবাইকে বেস্ট মোবাইল ফোনটা সাজেস্ট করতেছেন, আপনি অ্যাটলিস্ট মোবাইল ফোন সম্পর্কে জানেন কিনা এই ধরনের কিছু আর্টিকেল তো আপনার ওয়েবসাইটে থাকতেই হবে, তাই না কি? যে আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফোনের যে রিভিউ বা দেখা যাচ্ছে বিস্তারিত বিভিন্ন তথ্য দিয়ে যদি কোনো পর্যালোচনা বা এই ধরনের যদি কোনো রিভিউ এখানে যদি থাকে বা আর্টিকেল যদি থাকে, তাহলে অনেকেই বুঝতে পারবে না আসলে এই মোবাইল ফোন সম্পর্কে জানেন, তো এনার কাছ থেকে আসলে সাজেশনটা নেওয়া পসিবল। তো এই ধরনের সাপোর্টিভ আর্টিকেল বা দেখাচ্ছে এই ধরনের আর্টিকেল লেখার জন্য যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয়, যে সাপোর্টিভ কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি, মানে ইউজের উপর ডিপেন্ড করে আমরা এটাকে ভাগ করতে পারি, সেটাকে বলা হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড। তো সাপোর্টিভ কিওয়ার্ড গুলো নর্মালি শুরু হয় যে এরকম যে হাউ টু চুজ বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, এই ধরনের হতে পারে, বা হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, এই ধরনের কিওয়ার্ডের আন্ডারে কিন্তু একটা করে আর্টিকেল হতে পারে। আচ্ছা, লিখে দিই, সুবিধা হবে আপনাদের। সাপোর্টিভ কিওয়ার্ড। আচ্ছা, এগুলো যখন আমরা ব্যবহার করব বা আমরা যখন এই বিষয়গুলোকে যখন আমাদের নিজের কাজের জন্য বা নিজের কাজের সুবিধার্থে যখন আমরা ইউজ করব, তখন এগুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে, আপনারা আরো সুন্দরভাবে ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো কিওয়ার্ডের বেশ কিছু টাইপ আমরা এখানে দেখলাম, আরেকবার একটু ওভারভিউ দেই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। যে টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে প্রথমে বলা হচ্ছে ডিপেন্ডিং অন লেন্থ, মানে কিওয়ার্ডটা কত বড় হবে এটার উপর ডিপেন্ড করে কিওয়ার্ডটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হেড কিওয়ার্ড, বডি কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। হেড কিওয়ার্ডের ক্ষেত্রে এটার ম্যাক্সিমাম লেন্থ হবে 2টা, তারপর হচ্ছে বডি কিওয়ার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেন্থ 4টা, এবং দেখা যাচ্ছে যে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে মিনিমাম 4 থেকে শুরু করে 8টা বা 10টা ওয়ার্ডের কম্বিনেশন হিসেবে আমরা একটা লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারি। উদাহরণ হিসেবে বলা ছিল যে বেস্ট মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ 2021। আচ্ছা, ডিপেন্ডিং অন ইন্টেন্ট, ইন্টেন্ট বলতে আমাদের যে উদ্দেশ্য বা আমরা যে কাজের জন্য এই ওয়েবসাইটটাকে তৈরি করতেছি এটার উপর ডিপেন্ড করে আসলে কিওয়ার্ডকে 2টা ভাগে ভাগ করা হয়। যদি আমরা কমার্শিয়াল পারপাজে বা কমার্শিয়াল ইন্টেন্টে আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ডের ধরনগুলো হবে, যেমন ধরেন বেস্ট মোবাইল ফোন বা দেখা যাচ্ছে বেস্ট মোবাইল ফোন ইন 2021, বেস্ট মোবাইল ফোন রিভিউ, বা দেখা যাচ্ছে যে বেস্ট মোবাইল ফোন প্রাইস বা টপ মোবাইল ফোন ইন বাংলাদেশ, এই ধরনের আমাদের কিওয়ার্ডগুলো আমাদের মানে আমাদের ইন্টেন্টের উপর ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হতে পারে। পরবর্তী যে ইন্টেন্টটা বলছিলাম সেটা হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্ট, অর্থাৎ আপনি হয়তো কোথাও কোনো ইনফরমেশন এখানে পোস্ট করতে চাচ্ছেন বা এখানে একটা আপনি পার্সোনাল ব্লগ লিখতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে কোনো মোবাইল ফোন সম্পর্কে আপনি রিভিউ লিখতে চাচ্ছেন, তো দেখা যাচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্টে যদি আপনি কোনো কন্টেন্ট ওয়েবসাইটকে যদি বিল্ড করতে চান, সেগুলোর কিওয়ার্ড হবে এরকম হাউ টু চুজ বেস্ট মোবাইল ফোন, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, বা হোয়াট ইজ দ্য প্রাইস অফ, এরকম আপনি এই আর্টিকেলগুলো বা কিওয়ার্ডগুলো কিন্তু তখন চুজ করতে পারেন। আচ্ছা, ডিপেন্ডিং অন ম্যাচিং, যেটা বলছিলাম যে এক্সাক্ট ম্যাচ, পার্সিয়াল ম্যাচ এবং বোর্ড ম্যাচ, যেটা যে এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ করে বা দেখা যাচ্ছে কিওয়ার্ডের সাথে আগে এবং পিছে যদি কিছু লিখে সার্চ করে এবং দেখা যাচ্ছে কিওয়ার্ডটা যদি স্প্লিট করে 2-3টা ভাগে ভাগ করে যদি আপনার কেউ যদি এইভাবে সার্চ করে, তো এগুলো বলেছিলাম যে এক্সাক্ট ম্যাচ, পার্সিয়াল ম্যাচ এবং বোর্ড ম্যাচ। আর কিওয়ার্ডটাকে ইউজ করার উপর ভিত্তি করে ডিপেন্ড করে আমাদেরকে এখানে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি,
একটা সেকেন্ডারি এবং একটা হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড। তো প্রাইমারি কিওয়ার্ডটা অনেকটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের মতো, যেটা আমাদের মেইন কিওয়ার্ড ওইটাই। সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে যে আমাদের আর্টিকেল লেখার সুবিধার্থে কিওয়ার্ডের একটু চেঞ্জ করে নেওয়া, যেমন ধরেন ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা যদি আমাদের মেইন কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ড হয়, তো দেখা যাচ্ছে যে ফোন প্রাইস ইন বাংলাদেশ 2021 এটা আমাকে বলতে পারি যে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড, যে আপনার ওয়েবসাইটে যে আসলে গুণগত মান ভালো, বা ওয়েবসাইটের যে আপনি আর্টিকেলগুলো লিখছেন এখানে কিছু সাপোর্ট সিস্টেম বা দেখাচ্ছে যে কিভাবে মোবাইল ফোন চুজ করতে হয়, এই ধরনের যদি কিছু সাপোর্টিভ আর্টিকেল থাকে, সেই সাপোর্টিভ আর্টিকেলের যে কিওয়ার্ডগুলো আমরা চুজ করবো সেটাকে আমরা বলতেছি যে সাপোর্টিভ কিওয়ার্ড। আচ্ছা, আশা করি এই বিষয়টা আপনাদের কাছে একটু হলেও ক্লিয়ার, বা দেখাচ্ছে যে কাজ করতে যখন যাব তখন আপনারা এই বিষয় সম্পর্কে আরো ক্লিয়ার হবেন। তো আশা করি সবাই একটু ধারণা পাইছেন যে কিওয়ার্ডের টাইপগুলো সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, তো কিওয়ার্ড তো আমরা রিসার্চ করব বা কিওয়ার্ড তো আমরা খুঁজে বের করব একটা ওয়েবসাইটের জন্য বা কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা তো কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করব। তো কিওয়ার্ডগুলো আসলে আমরা কিভাবে খুঁজে বের করব? আমাদের তো আসলে এইভাবে বসে বসে বানালে তো হবে না যে মোবাইল ফোন প্রাইসের বাংলাদেশ এর সাথে সাপোর্টিভ কিওয়ার্ড কি হতে পারে, এর সাথে হচ্ছে আমার কমার্শিয়াল ইন্টারনেট যদি আমি এই কিওয়ার্ডটাকে ইউজ করতে চাই আরো কিওয়ার্ড কি হবে, তারপর দেখাচ্ছে যে লং টেল কিওয়ার্ড কি হবে, বা দেখাচ্ছে যে বডি কিওয়ার্ড কি হবে, প্রাইমারি সেকেন্ডারি এই ধরনের কিওয়ার্ড গুলো কি রকমের হবে, এটা তো আমরা বসে বসে থেকে তো আর বানাতে পারি না। আমাদেরকে এগুলো কোথাও না কোথাও থেকে কালেক্ট করতে হবে, বা আমাদেরকে এগুলো খুঁজতে হবে যে কোথায় গেলে আসলে ভালো মানের এই কিওয়ার্ড গুলো আমরা পেতে পারি। আচ্ছা, তো এই সম্পর্কে একটু আলোচনা করব যে কিওয়ার্ড গুলো আসলে কোথায় পাবো, বা কিওয়ার্ড সাজেশন বা কিওয়ার্ড কালেকশন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব বা দেখাচ্ছে একটু আলোচনা করব এবং কিওয়ার্ড গুলো কালেক্ট করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম যে আমরা তো আসলে মনে মনে কল্পনা করে বা চিন্তা করে আমরা তো এই কিওয়ার্ড গুলো আসলে তৈরি করতে পারবো না, তাই না? যে আসলে এত কিওয়ার্ড তৈরি করা পসিবল না, বা দেখাচ্ছে এই কিওয়ার্ড গুলো যে কি ধরনের কিওয়ার্ড হতে পারে, বা আসলে গুগলে যে কি ধরনের কিওয়ার্ড আছে বা গুগল কি ধরনের কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করে, এটা তো আসলে বসে বসে ভেবে চিন্তে বের করাটা আসলে একটু টাফ। বা আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমি তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, তো আমি একটু চিন্তা করি যে অ্যাজ এ বায়ার বা আমি যদি এখানে কিনতে আসি বা আমি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করতে আসি, আমি নর্মালি কি লিখে সার্চ দিই। তো আপনি যদি এইভাবে চিন্তা করে করে যদি কিওয়ার্ড বসাতে চান বা কিওয়ার্ড যদি রেডি করতে চান, দেখা যাচ্ছে কিওয়ার্ড গুলো আপনার মনের মতো হবে, কিন্তু দেখা যাচ্ছে অন্য একজনের মনের মতো নাও হতে পারে। তো কিওয়ার্ড গুলো আমাদেরকে এমন ভাবে জেনারেট করতে হবে বা কিওয়ার্ড গুলোকে আমাদেরকে এমন ভাবে খুঁজতে হবে যাতে সবার মনের মতো হয়, বা দেখা যাচ্ছে সবাই যেভাবে সার্চ করতেছে কিওয়ার্ড গুলো যেন আসলে সেই রকমই হয়। তো আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে সবার সাজেশনের যে বা সবার সার্চের যে লিস্টটা বা সবার সার্চের যে কিভাবে কি সার্চ করে সবার সার্চের যে কিওয়ার্ডটা, এটা কিন্তু একজনের কাছে আছে, সেটা হচ্ছে গুগল। আপনি যত কিছু লিখেই সার্চ দেন বা আমি যত কিছু লিখেই সার্চ দিই সেগুলো তো গুগলেই সার্চ দিই, তাই না? তো গুগলের কাছে কিন্তু এই সব ধরনের ইনফরমেশন আছে যে আরাফাত কি লিখে সার্চ দেয়, মানিক কি লিখে সার্চ দেয়, বা রাকিব কি লিখে সার্চ দেয়, বা কাছে আবু নওশের কি লিখে, বিজয় কি লিখে সার্চ দেয়, এই সবগুলো ইনফরমেশন কিন্তু গুগলের কাছে আছে। তো আমরা যদি গুগল থেকে এই কিওয়ার্ড গুলো ম্যানেজ করতে পারি বা গুগল থেকে যদি আমরা এই কিওয়ার্ড গুলোকে নিতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য একটা বেস্ট এফিশিয়েন্ট ওয়ে হবে, তাই না? আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে কিওয়ার্ড বানালেন, সেই কিওয়ার্ডটা আপনার মনের মতো হলো, কিন্তু বিজয়ের মনের মতো হলো না। তো তাহলে তো সেই কিওয়ার্ড তো বিজয় সার্চ দিবে না। তো তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে তার সার্চে তার সামনে আসতেছে না। তো আমরা অবশ্যই গুগল থেকে এই সার্চের সাজেশন বা দেখা যাচ্ছে কিওয়ার্ডের সাজেশন গুলো অবশ্যই নিতে পারি। তো চলো আমরা একটু কিওয়ার্ড, এই সাজেস্টেড কিওয়ার্ড বা দেখা যাচ্ছে কোথা থেকে আমরা কিওয়ার্ড গুলো কালেক্ট করতে পারি এবং সেই কিওয়ার্ড গুলো কিভাবে নার্সিং করে বা সেই কিওয়ার্ড গুলো কিভাবে যাচাই বাছাই করে আমরা সেই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি আমাদের জন্য বা আমাদের মনের মতো করে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি, সেগুলো একটু আমরা এখন একটু দেখি। আচ্ছা, তো আপনারা যখন কিওয়ার্ড কালেক্ট করবেন তো প্রথমে যাবেন হচ্ছে গুগল অটো সাজেস্ট। আপনারা যখন কোনো কিছু সার্চ দেন যে
আচ্ছা দেখেন এখানে যদি আমরা সার্চ দেই যে মোবাইল ফোন, তাহলে কি ফোন, দেখেন এখানে বলতেছে যে ফোন প্রাইস ইন বাংলাদেশ, তারপর বলতেছে ফোন নাম্বার, মানে হচ্ছে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। আসলে এখানে সার্চ রেজাল্টটা দেখাচ্ছে না, কারণ আমার এখানে অলরেডি মনে হয় যে কোনো সার্চের কুকিজ বা দেখাচ্ছে কোনো ক্যাশ এখানে অ্যাড হয়ে আছে, যার কারণে এখানে সার্চের রেজাল্টটা সঠিকভাবে দেখাচ্ছে না। আচ্ছা, তো আমরা এটা আপাতত দেখতেছি না। আপনারা চাইলে এই যে এখানে দেখবেন আপনাদের ল্যাপটপে বা আপনাদের হচ্ছে কম্পিউটার ডিভাইসে এভাবে জাস্ট মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ লিখবেন, দেখবেন যে এর পাশাপাশি আরো বেশ কিছু সাজেশন আপনাদেরকে এখানে দেখাবে। তো আপনারা এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। আচ্ছা, তো এটি সার্চ দেই গুগলে, দেখি। আচ্ছা, তো সাজেস্টেড কিওয়ার্ড গুলো তো আমরা অবশ্যই একটা এক্সেল শিটে রাখবো, তাই না? তো আমাদেরকে একটা এক্সেল শিটে অবশ্যই সাজেস্টেড কিওয়ার্ড গুলো রাখতে হবে। আচ্ছা, তো কিওয়ার্ড গুলো আপনাদেরকে আপনারা গুগল থেকে কিন্তু সাজেশন হিসেবে নিতে পারেন। আপনি সার্চ দিলেন যে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ। তো এখন দেখেন এটা সার্চ দেওয়ার পর, আচ্ছা আমার এখানে অবশ্য অনেক, আচ্ছা সার্চ দেওয়ার পর দেখেন এইখানে কিছু সার্চেস রিলেটেড টু ফোন প্রাইস ইন বাংলাদেশ, অর্থাৎ রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদেরকে কিন্তু এখান থেকে সাজেস্ট করতেছে যে টেকনো মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, শাওমি মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, সিম্ফনি মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, রিয়েলমি মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, ওপো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। এইভাবে কিন্তু গুগল কিন্তু আমাদেরকে কিছু কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে। তো আপনারা কিন্তু চাইলে এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা এগুলো কালেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, আমরা তো কালেক্ট করে রাখি, পরবর্তীতে এগুলো কিভাবে ইউজ করব বা কোনটা ইউজ করা আমাদের জন্য বেটার হবে, এটা আমরা কিন্তু পরবর্তীতে এখান থেকে লিখতে পারবো, বা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো অবশ্যই। আচ্ছা, এটা একটু রিমুভ করে দিই। আচ্ছা দেখেন এখানে আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমরা পাইছি, বা আমাদের সাজেস্টেড কিছু কিওয়ার্ড গুগল থেকে আমরা পাইছি। আচ্ছা, এই ধরনের আরো অনেক টেকনিক আছে যে গুগলের যে সাজেশন, আমার এখানে আসলে সাজেশনটা দেখাচ্ছে না, আমার ব্রাউজারটাতে অনেক ক্যাশ কুকিজ এগুলো আছে। তো আপনাদের যদি শো করে তো বেটার, আপনারা ওখান থেকে সাজেস্টেড কিওয়ার্ড দিতে পারেন, অথবা আপনাদের ব্রাউজারটাকে জাস্ট হিস্ট্রি ক্লিয়ার করলেও দেখবেন যে ওখানে আপনাদেরকে সাজেশনে কিছু কিওয়ার্ড বা দেখাচ্ছে যে মূল কিওয়ার্ড বা আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কিওয়ার্ড আপনাকে ওখানে অবশ্যই দেখাবে। আচ্ছা, আচ্ছা গতদিনে আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেছে যে উবার সাজেস্ট এবং হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, কে বলছিলেন একটু? হ্যাঁ, ফারহানা বলেছিলেন যে উবার সাজেস্ট এবং হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এই টুলগুলো সম্পর্কে আইডিয়া আছে সবারই, বা দেখা যাচ্ছে সবার নাই, দু একজন হয়তো আছে। তো আমি এগুলো আসলে সেইভাবেই সিলেক্ট করে রাখছি, বা আমি এইভাবেই আসলে প্ল্যান করে রাখছি যে কোন বিষয়টা আপনাদেরকে কখন শেখানো যাবে। তো আপনাদেরকে ইউটিউব কিওয়ার্ড রিসার্চের জন্য যেটুকু প্রয়োজন ছিল ওইটুকুই বলছিলাম। আর এই যে উবার সাজেস্ট বা দেখা যাচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, বা দেখা যাচ্ছে যে suble.com, তারপর হচ্ছে আরো keywordtool.io, তারপর হচ্ছে এই ধরনের কিওয়ার্ড শিটার, এই ধরনের অনেক সাইট কিন্তু আছে যেগুলো আসলে ফ্রি। তো আমরা একটু দেখি যে এগুলো একটু ইউজ করি যে কি অবস্থা। এগুলো থেকে আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড আমরা একটু সাজেস্ট করি যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড চুজ করব। তো এই কারণে আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড আমাদের প্রয়োজন, সেগুলো আসলে আমরা কিভাবে
জেনারেট করতে পারি, সেগুলো একটু আমরা নেই। তো প্রথমে আমরা যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা অনেক ভালো একটা টুল এবং দেখাচ্ছে যে এখান থেকে ফ্রিতে আপনারা অনেক ভালো ভালো কিওয়ার্ডের সাজেশন পাবেন। আচ্ছা, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা লিখে আপনারা গুগলে সার্চ দিবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার এটাতে যাওয়ার পর দেখেন এই যে ads.google.com চুজ রাইট কিওয়ার্ড টু ইউর রিসার্চ, এটাতে জাস্ট আপনারা যাবেন। আচ্ছা, এখানে আসার পর দেখেন এখানে কিছু বিষয় আছে। এখানে সাইন ইন করতে হবে, অবশ্যই সাইন ইন করবেন আপনাদের জিমেল বা দেখা যাচ্ছে আপনাদের যে মেইল আইডি, এটা দিয়ে জাস্ট এখানে আপনারা সাইন ইন করবেন। আচ্ছা, সাইন ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আচ্ছা, আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস নাও আসতে পারে। আমার সাথে যারা কাজ করতেছেন তারা কি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখছেন বা দেখা যাচ্ছে এখন সার্চ করে দেখতেছেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা? একটু দেখেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার সার্চ করার পর আপনাদের এই ধরনের ইন্টারফেস নাও আসতে পারে। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তো নরমালি গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পর আপনাদের এইরকম অপশন দেখাবে। এখানে দেখেন যে টুল অপশনটা আছে, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার এই টুলটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, যারা একটু সাথে সাথে কাজ করতেছেন একটু বলেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা তাদের ঠিকভাবে কাজ করছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দেখাচ্ছি, একটু হোল্ড করতে হবে। আচ্ছা, দেখেন এখানে একটা অপশন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার অন্য একটা প্রবলেমের কথা বলতেছে, সেটা হচ্ছে যে গুগল অ্যাডস ইজ নট সাপোর্টেড অন ইউর কারেন্ট ব্রাউজার। আচ্ছা, এটা আচ্ছা, তাহলে আপনারও সাইন ইন করা আছে, ওই কারণে দেখাচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, আমি চলে আসতেছে। আচ্ছা, সোহাগ কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? ঠিক আছে। আচ্ছা, আপনার ব্রাউজারটা আপডেট করে নেন, আপনার ব্রাউজারে সাপোর্ট পাচ্ছে না। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। যান, আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান। হ্যাঁ, দেখেন নিচে একটা অপশন আছে, একদম নিচের দিকে একটা অপশন থাকার কথা। হ্যাঁ, এই দেখেন এখানে এখানে কি বলছে যে সার্চ টু, নিচে যান। হ্যাঁ, এই যে সার্চ টু এক্সপার্ট মোড। হ্যাঁ, সুইচ টু এক্সপার্ট মোড, এটাতে যান। ওখানে ক্লিক করার পর যে হ্যাঁ, ওখানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট অ্যাড ক্যাম্পেইন, এটাতে ক্লিক করার পর আচ্ছা, এখানে এটা সাবমিট করে দেন, এটাতে কোনো প্রবলেম নাই, জাস্ট ডিফল্ট যা আছে সাবমিট। আচ্ছা, এটা কি বলছে এক্সপ্লোর, আচ্ছা এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এটাতে যান। আচ্ছা, এখন দেখেন যে উপরে একটা টুল একটা সাইন আছে, দেখেন যে সেটিংস টুল
তারপর স্ট্যাটিস্টিক সার্চ এরকম এই যে টুল, হ্যাঁ এটাতে যান, ক্লিক করেন। দেখেন এই যে পাশে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে প্রথমেই, প্ল্যানিং, হ্যাঁ এই যে দেখেন ওখানে কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করেন। আচ্ছা, তো এখন কিওয়ার্ড প্ল্যানারটা আপনাদের চালু হয়ে গেছে, বা কিওয়ার্ড প্ল্যানারটা আপনারা এখন ইউজ করতে পারবেন। তো যাদের অ্যাকাউন্ট প্রথমে সাইন ইন করবেন, সাইন ইন করে যেখানে প্রবলেম হচ্ছে তারা হচ্ছে এইভাবে অ্যাকাউন্টটাকে সেট আপ করে নেবেন। ক্রিয়েটেড অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, একটু লোড দেওয়ার পর আচ্ছা প্রবলেম হলে সেটা সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন আমার যে ইন্টারফেসটা এবং সোহাগের যে ইন্টারফেসটা সেম আসছে, ঠিক আছে? হ্যাঁ স্টপ করেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন আপনারা যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন এবং ওখানে যখন সাইন ইন অপশনটাতে আপনারা যখন যাবেন তখন আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনারা এখান থেকে কোনো গেট মোর কলস বা গেট মোর ওয়েবসাইট সেলার, সাইন আপ বা গেট মোর ভিজিটস টু ইউর ফিজিক্যাল লোকেশন, এইগুলো অপশনের একটাতেও যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, কারণ আমরা আপাতত চাচ্ছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটাকে ফ্রিতে ইউজ করব এবং দেখা যাচ্ছে যে কোনো রকম ক্যাম্পেইন স্টার্ট না করে এটা আমরা শুরু দেখে নেব আর কি। আচ্ছা, তারপর এখানে যে কাজটা করতে হবে, সুইচ টু এক্সপার্ট মোড, একটু ভালো করে দেখেন যাদের এই বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে বা যাদের এই কাজটা করতে অসুবিধা হচ্ছে, একটু দেখেন। জাস্ট সুইচ টু এক্সপার্ট মোড এটাতে যাবেন, যাওয়ার পর একটু সময় নেবে বা একটু সময় নেয় এটা লোড হতে। আচ্ছা, তারপর এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন যেখানে বলছে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক বা এই ধরনের বিভিন্ন ক্যাম্পেইন বা ক্যাম্পেইনের কথা আপনাকে এখানে সাজেস্ট করতেছে। তো আমরা আপাতত এখান থেকে কোনো একটা সাজেশন দিচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এটাতে ক্লিক করব। আচ্ছা, একটু সময় নেবে, লোড নেবে। আচ্ছা, এখান থেকে জাস্ট আপনার টাইম জোন বা দেখাচ্ছে যে কারেন্সি বা দেখাচ্ছে বিলিং কান্ট্রি, এগুলো এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা জাস্ট এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট এই অপশনটাতে যাবেন। আচ্ছা, এরকম এখানে আসার পর এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন বা এগুলোতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট এখানে টুলস অ্যান্ড সেটিংস এইটাতে যাবেন। এখান থেকে দেখবেন যে কিওয়ার্ড প্ল্যানার এই অপশনটা আছে। তো এখানে ক্লিক করার পর আচ্ছা ট্রাই ইট নাও বলতেছে যে এটা দরকার নেই আপাতত থাক, আমরা জাস্ট এইরকম একটা ইন্টারফেস এখান থেকে পাবো। তো এখানে আসার পর দেখেন কিছু অপশন আছে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এটাতে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যে কিওয়ার্ডটা সার্চ করতে চাচ্ছি, যে আমাদের যে কিওয়ার্ডটা অলরেডি আমরা সিলেক্ট করে রাখছি বা আমরা চিন্তা করে রাখছি যে হ্যাঁ এই কিওয়ার্ডটা আমরা মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করব, সেটা ছিল কি বলেন তো? হ্যাঁ, আমরা এই কিওয়ার্ডটাই বা এর কিওয়ার্ডের সাথে যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা একটু দেখতে চাচ্ছিলাম। আর এখানে আমাদের লোকেশনটা সেট করে দেওয়া আছে, আমরা চাইলে আমাদের লোকেশনটা এখান থেকে চেঞ্জ করেও দিতে পারি। এটা আমাদের কারেন্ট লোকেশনটা অটোমেটিক নিয়ে নেয়। তো আপাতত আমরা বাংলাদেশ থেকেই এটাকে দেখতেছি বা বাংলাদেশ থেকে আমরা এটা সার্চ করতেছি। এরপরে যে এটা ইংলিশ ডিফল্ট বা আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা ইংলিশ ডিফল্ট এখানে রেখে দিলাম। জাস্ট এখানে গেট রেজাল্টস এটাতে যাবেন। আচ্ছা দেখেন এইখানে ফোন প্রাইস ইন বাংলাদেশ এইটাতে কি পরিমাণ সার্চ হচ্ছে বা কোথায় কি পরিমাণ সার্চ ভলিউম হচ্ছে এটা একটু এখানে দেখাচ্ছে। তো এটা আপাতত প্রয়োজন নাই। দেখেন এখানে ফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার আন্ডারে বা এই কিওয়ার্ডটাতে এভারেজ মান্থলি সার্চ 10 থেকে 100 কিলো বা একটা রেঞ্জ দেখাচ্ছে সার্চের বা সার্চ ভলিউমের একটা রেঞ্জ এখানে আমাদেরকে দেখাচ্ছে। এবং কম্পিটিশনটা বলতেছে যে লো কম্পিটিশন। আচ্ছা
তো আমরা দেখতে পাচ্ছি যে ফোন প্রাইজের বাংলাদেশ, এটা যে সার্চ ভলিউম সেটা হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ এর মধ্যে এবং কম্পিটিশনটা লো। এবং তারপরে দেখেন এখানে আমাদের কিছু কিওয়ার্ড আইডিয়া আমাদেরকে দিয়ে দিছে, অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছিলাম যে আমাদের এই কিওয়ার্ডের সাথে আরো কিছু কিওয়ার্ড বা সম্পর্কযুক্ত আরো কিছু কিওয়ার্ড যেগুলো আছে এইগুলো আসলে আমরা গুগলের কাছ থেকে নিতে চাচ্ছিলাম। কারণ গুগল তো আসলে জানে যে সবাই কি লিখে সার্চ দেয়, আমরা হয়তো আমাদের মতো করে সার্চ দিই, কিন্তু গুগল জানে যে সবাই আসলে কিভাবে সার্চ দেয়। তো আমাদের তো আসলে ওই জিনিসটাই দরকার যে সবাই যেভাবে সার্চ দিবে আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে সেভাবে ডিফাইন করবো, আমাদের কিওয়ার্ড গুলো সেভাবে চুজ করবো, তাহলে আমরা এখান থেকে বেশি পরিমাণ ভিউ আমরা পাবো। আচ্ছা, তো দেখেন এখানে কিওয়ার্ড আইডিয়া যেগুলো, এখানে দেখেন প্রচুর কিওয়ার্ড আপনাদেরকে এখানে সাজেস্ট হিসেবে দিয়ে রাখছে। তো আমরা একটু এই কিওয়ার্ড গুলো একটু দেখি এবং দেখা যাচ্ছে যে ট্রাফিকটা আছে এটার পরিমাণটা কিরকম। দেখেন এই যে Redmi Note 8 প্রাইস ইন বাংলাদেশ, এইটা যে রিসেন্টলি যে সার্চ হচ্ছে এটার সার্চ ভলিউমটা কিন্তু অনেক অনেক হাই, 1 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ। কারণ এখন আপনারা নিজেরাও যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশে কিন্তু রেডমি বা দেখা যাচ্ছে শাওমির যে ফোনগুলো এগুলো কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে বা প্রচুর এগুলো কিন্তু কম প্রাইসের মধ্যে বা দেখা যাচ্ছে যে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ফোনগুলো অনেক বেশি সেল হচ্ছে। তো তাহলে এখানে সার্চ ভলিউমটাও বেশি হওয়ার কিন্তু পসিবিলিটিটা অনেক বেশি। Redmi Note 9 প্রাইস ইন বাংলাদেশ, দেখেন এটার যে সার্চ ভলিউমের যে একটা রেঞ্জ এটা কিন্তু অনেক হাই, কম্পিটিশনটা লো। তো আপনারা এইভাবে সার্চ ভলিউম গুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন যে কোন কিওয়ার্ডটাতে সার্চ ভলিউমটা বেশি। তো যে কিওয়ার্ডটাতে সার্চ ভলিউম বেশি হবে এবং দেখা যাচ্ছে যে কিওয়ার্ডটাতে কম্পিটিশনটা লো হবে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকলে আমাদের কিন্তু এখান থেকে ভিউ আসা বা ভিজিট আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা, তো আপাতত আমরা এখানে কিওয়ার্ডটাই নিচ্ছি বা কিওয়ার্ডগুলোই আমরা এখান থেকে দেখতেছি। তো আপাতত কিওয়ার্ডগুলো সিলেক্ট করে কপি করে নিব বা দেখা যাচ্ছে যে এই ফাইলটা কিন্তু আমরা পুরোটাই সিভিএস ফাইলে ডাউনলোড করে নিতে পারি। সেখানে একটা ডাউনলোড অপশন আছে, একটু দেখি কোথায়। আচ্ছা, দেখতেছি, সমস্যা নেই। ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস। এখান থেকে কিন্তু আপনারা সিভিএস ফাইল বা গুগল শিটে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপাতত আমরা ডাউনলোড করছি, আমরা জাস্ট কপি করে নিই। কপি করে নিয়ে গিয়ে আমাদের গুগল শিটটাতে আমরা জাস্ট এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এখান থেকে প্রচুর কিওয়ার্ড বা কিওয়ার্ডের আইডিয়া কিন্তু প্রায় 100টা কিওয়ার্ডের মতো আইডিয়া আমরা এখান থেকে কিন্তু পাইছি। এবং দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ধরনের বেস্ট ম্যাচ বা দেখা যাচ্ছে যে পার্সিয়াল ম্যাচ বা দেখা যাচ্ছে বোর্ড ম্যাচ, এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আছে। তো দেখেন আমরা এখান থেকে 100টার মতো কিওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আমরা কিন্তু দেখাচ্ছে যে এই 100টা কিওয়ার্ডের সাথে বা দেখাচ্ছে এই 100টা কিওয়ার্ডের সাথে যদি একটু সামান্য পরিবর্তন করি, যে এখানে একটু দেখি যে এই যে কিওয়ার্ডটা এখানে আছে বা দেখেন এখানে আরো কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে যে প্রাইস ইন বাংলাদেশ। তো এটা আসলে আমাদের ক্ষেত্রে এটা আমাদের জন্য বেশি উপযোগী হবে না, কারণ প্রাইস ইন বাংলাদেশ বলতে দেখা যাচ্ছে মোবাইল ফোনেরও বলে, মোটরসাইকেলেরও বলতেছে, বা দেখা যাচ্ছে ফ্রিজ, রেফ্রিজারেটর, বা দেখা যাচ্ছে যে আপনার টেলিভিশনের ক্ষেত্রেও কিন্তু এই প্রাইস ইন বাংলাদেশ এইটা বা এই কিওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। তো আমরা আসলে এটাকে দেখি যে এটা আসলে ভলিউমটা কেমন বা দেখা যাচ্ছে এটাতে কেমন ভলিউম আসতেছে। আচ্ছা,
এটা তো মোটামুটি অনেক ভালো সাজেশন, বা দেখা যাচ্ছে এখানে মোটামুটি অনেক ভালো ট্রাফিক আছে, বা দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম আছে। তো ফোন প্রাইস ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে প্রাইস ইন বাংলাদেশ, এটা আসলে একটু ওয়াইজ হবে না। একটু দেখি আমরা আরো কিছু ট্রাই করতে পারি কিনা। তো আপনাদের কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা দেখা যাচ্ছে কিওয়ার্ডের সাথে মিলতেছে, বা দেখা যাচ্ছে যে একটু পার্সিয়াল ম্যাচ, এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়েও কিন্তু আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। দেখেন এখানে অলরেডি বেশ কিছু রেজাল্ট এখানে আসছে। তো আপনারা চাইলে এই কিওয়ার্ড গুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের আসলে এখানে প্রচুর কিওয়ার্ড দিতে হবে, বা দেখা যাচ্ছে যে আমরা যত বেশি কিওয়ার্ড সিলেক্ট করবো, যত বেশি কিওয়ার্ড আমরা এখান থেকে কালেক্ট করব, তত বেশি আমাদের রেজাল্টটা অ্যাকুরেট আসার সম্ভাবনা বেশি। বা দেখা যাচ্ছে যে আমরা যে এটা রিসার্চ করতেছি, বা এই কিওয়ার্ডটা যে আমরা রিসার্চ করে বের করব, আমাদের এখানে যদি 10,000 যদি কিওয়ার্ড যদি থাকে, বা 10,000 যদি এরকম যদি কিওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করি, এবং সেগুলোর মধ্যে থেকে যেটা আমাদের জন্য বেস্ট হবে সেটা যদি আমরা সার্চ করে খুঁজে বের করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা, বা দেখা যাচ্ছে আমাদের রিসার্চের যে রেজাল্ট আসবে, এটা কিন্তু অনেক বেটার হবে। আর যদি আমরা এখান থেকে 50টা বা 100টা কিওয়ার্ডের মধ্যে থেকে যদি সার্চ করে বের করি, তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা অত বেশি ভালো হবে না। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তো যে বিষয়টা হয় যে যখন আপনারা অনেক বেশি পরিমাণ ডেটা অ্যানালাইসিস করবেন, তখন এখান থেকে যে পসিবল আউটকামটা, যে পসিবল যে রেজাল্টটা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে, এখান থেকে আপনারা প্রচুর কিওয়ার্ডের সাজেশন এখানে আপনারা পাবেন। দেখেন এখানে ব্রড ব্যাচ আছে, এখানে যদি আপনারা দেন যে এক্সাক্ট ব্যাচ, আমরা যদি দিচ্ছি রেডমি ফোন প্রাইস ইন বাংলাদেশ, এই এক্সাক্ট ব্যাচের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমাদেরকে এখানে শো করবে। আপনারা এখান থেকে চাইলে এই যে পার্সিয়াল ব্যাচ বা ফ্রেশ ব্যাচ, এটা আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। আচ্ছা, তো এইভাবে কিন্তু এই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা প্রচুর কিওয়ার্ড, বা দেখা যাচ্ছে প্রচুর কিওয়ার্ড আপনারা এখানে সাজেশন হিসেবে পেতে পারেন। আচ্ছা, জেনারেশন এক্সপার্ট, এটা আমি আপনাদেরকে ক্লাসে যখন পড়াই তখন আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে লিড জেনারেশন বলতে আমরা যা বুঝি আর লিড জেনারেশন, সত্যিকার অর্থে লিড জেনারেশনের যেটা মিনিং, এই দুটা একটু আলাদা। এখানে লিড জেনারেশন বলতে আমরা মূলত বুঝি যে, বা সাধারণ অর্থে আমরা বুঝি যে কারো কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করা। কিন্তু নর্মালি লিড জেনারেশন একটা প্রসেস, এখানে কিছু পার্ট আছে, এবং আমরা যে এই পার্টের মধ্যে একটা পার্ট আছে সেটার নাম হচ্ছে মেক প্রসপেক্ট লিস্ট। তো নর্মালি আমরা এই প্রসপেক্ট লিস্টটা তৈরি করি, অর্থাৎ যাদের কাছে আমরা মার্কেটিংটা চালাবো, মার্কেটিং ক্যাম্পেইনটা চালাবো, তাদের কথা বলতেছে যে তাদের লিস্টটা বা তাদের ইমেলটা বা তাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনটা খুঁজে বের করাটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট। তো আমরা নর্মালি এই ছোট্ট কাজটুকু করে থাকি, এবং আমরা মনে করি যে এটাই মনে হয় যে কমপ্লিট লিড জেনারেশন, কিন্তু আসলে তা না। কমপ্লিট লিড জেনারেশন বলতে আসলে এই কয়েকটা পার্টকে বোঝায়। যে প্রথমে আপনাকে টার্গেটেড এরিয়া ফিক্স করতে হবে, সেখান থেকে প্রসপেক্ট লিস্ট ক্রিয়েট করতে হবে, সেই লিস্টের উপর বা দেখা যাচ্ছে যাদেরকে আপনি টার্গেট করছেন তাদের উপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং ক্যাম্পেইনটা চালাতে হবে। তাদের সাথে তাদের মধ্যে থেকে এই ক্যাম্পেইন চালানোর পর যারা আগ্রহী হবে তাদের সাথে একটা অ্যারেঞ্জ ডিল মিটিং, বা দেখা যাচ্ছে তাদের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে যে হ্যাঁ, আপনারা তো আবার এই ক্যাম্পেইন থেকে আগ্রহী হয়েছেন, আসেন আমরা এই প্ল্যানটাকে আরেকটু ডিসকাস করি, বা আমাদের এই বিজনেসটাকে বা এই সেলস স্ট্র্যাটেজিটাকে একটু ডিসকাস করি। দেন সেখান থেকে এই ডিসকাসের ফলে বা দেখা যাচ্ছে এই ডিসকাসের পরবর্তীতে যে অডিয়েন্স বা যে কাস্টমার আমাদের সাথে বিজনেস করতে রাজি হবে বা যারা আমাদের সাথে বিজনেস করতে আগ্রহী হবে, তারাই হচ্ছে আমাদের পটেনশিয়াল লিড বা আমাদের হচ্ছে টার্গেটেড লিড। তো দেন সে যে আমরা পটেনশিয়াল আউটপুটটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের লিড জেনারেশন। কিন্তু নর্মালি আমাদের যে বায়াররা বা দেখা যাচ্ছে যে আমরাও যেটা নর্মালি বুঝি যে লিড জেনারেশন বলতে আসলে বোঝায় যে মেক প্রসপেক্ট লিস্ট বা দেখা যাচ্ছে ইমেলের লিস্ট ক্রিয়েট করা, কিন্তু আসলে এটা একটু ভুল ধারণা। আচ্ছা, তো এখানে কি হয় যে ধরেন আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আপনাকে হচ্ছে আপনার ক্লায়েন্ট টার্গেটেড এরিয়া দিল,
টার্গেটেড এরিয়া দিয়ে আপনাকে বললো যে আমার এখান থেকে 200টা লিড লাগবে। এখন টার্গেটেড এরিয়া ক্রাইটেরিয়া বা দেখাচ্ছে তার কন্ডিশন গুলো দিয়ে আপনাকে বললো 200টা লিড আপনি কালেক্ট করে দেন। দেন আপনি 200টা লিড বা না আপনি কালেক্ট করলে হচ্ছে তাদের হচ্ছে ইনফরমেশন। তো এটাকে বলা হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট কালেকশন বা হচ্ছে প্রসপেক্ট লিস্ট ক্রিয়েট করা। আর যারা সত্যিকার অর্থে লিড জেনারেট করে তারা যে কাজটা করবে যে টার্গেট এরিয়া থেকে 200 জনকে মানে 200 জনকে খুঁজে বের করবে বা 200 জনের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করবে, তাদের কাছে মার্কেটিং যে প্রপোজালটা আছে বা মার্কেটিং যে ক্যাম্পেইনটা আছে এটা চালাবে। দেন তাদের মধ্যে থেকে ধরেন যে 100 জন ইন্টারেস্টেড হলো, সেই 100 জনের সাথে তারা মিটিং করলো এবং দেখা যাচ্ছে মিটিং করার পর এখান থেকে 50 জন হয়তো আপনার এই প্রোডাক্টটা কিনলো বা আপনার প্রোডাক্টের সাথে আপনার সাথে বিজনেস করতে তারা রাজি হলো। এই যে 200 জন থেকে যে 50 জনের যে কনভার্ট করা যে পটেনশিয়াল আউটপুটটা বা যারা হচ্ছে সত্যি আমাদের সাথে বিজনেস করতে আগ্রহী তাদেরকে যে খুঁজে বের করা, এটাই মূলত বলে লিড জেনারেশন। আপনি যে 100 জনের লিডটা খুঁজে দিলেন বা 100 জনের টার্গেট লিস্ট বের করে দিলেন এবং দেখাচ্ছে যে ক্লায়েন্ট সেটা নিয়ে গিয়ে তাদের উপর মার্কেটিং চালালো, এটা আসলে লিড জেনারেশন না। এটাকে লিড জেনারেশনের একটা পার্ট বলা যেতে পারে বা দুইটা পার্ট বলা যেতে পারে, যে হচ্ছে প্রসপেক্ট লিস্ট ক্রিয়েট করা এবং হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন চালানো। এবং এরপরে ওখান থেকে কয়জন ইন্টারেস্টেড হবে বা এরপরে ওখান থেকে কয়জন হচ্ছে আমাদের সাথে বিজনেস করতে চাইবে, এগুলোই হচ্ছে আমাদের লিড বা দেখা যাচ্ছে আমাদের বিজনেস লিড। তো আপনি যে কাজটা করতেছেন এটা হচ্ছে ইমেল লিস্ট কালেক্ট করে দিবেন আপনি নরমালি। আপনি দেখা যাচ্ছে যে কমপ্লিট প্রসেসটা রান করবেন না। তো মানিকের এখানে যে বিষয়টা আছে যে কোল্ড কল এবং দেখা যাচ্ছে যে সেন্ড ইমেল, এই অপশনটা কিন্তু আসছে কারণ সে বিজনেস এই ক্যাটাগরিতে লিড জেনারেশন বা B2B এটা হচ্ছে সে সিলেক্ট করে দিছে। তো এর ফলে যেটা হয়েছে যে ওখানে কিন্তু এই ফাইবার নিজেই বলতেছে যে আপনি যদি লিড জেনারেশন করতে চান তো এখানে কিন্তু আপনাকে মেইল সেট করতে হবে। তো আপনি কি মেইলটা সেট করবেন না মেইল সেট করবেন না, আপনাকে এখানে কোল্ড কল জেনারেট করতে হবে। আপনি কি কোল্ড কল জেনারেট করবেন না কোল্ড কল জেনারেট করবেন না। তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে লিড জেনারেশন ইজ এ কমপ্লিট প্রসেস, এটা শুধু একটা পার্ট না যে পার্টটা দিয়ে আপনারা কাজ করেন। তো সেটাই এখন মালিকের সামনে ফাইবার নিজেই বলতেছে যে আপনি যে লিড জেনারেশন এক্সপার্ট বা দেখা যাচ্ছে লিড জেনারেশনের কাজটা করতেছেন, এখানে কি আপনি কমপ্লিট প্রসেসটাকে রান করবেন নাকি শুধু ইমেল লিস্টটা কালেক্ট করে দিবেন। এবার মালিক বুঝতে পারছেন? ক্লাসে কিন্তু এই বিষয়গুলো অনেক বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। যখন লিড জেনারেশন আমি বলছি তখন কিন্তু বলছিলাম যে আসলে লিড জেনারেশন বলতে আমরা সাধারণত যেটা বুঝি এবং দেখা যাচ্ছে লিড জেনারেশন সত্যিকার অর্থেই যেটা, এটা কিন্তু একটু ডিফারেন্ট। আর এটা আপনি যে জানেন না বা দেখাচ্ছে যে আমরা যে জানি না, এটা আসলে একটু মানে এইভাবে বলা যাবে না। তার কারণটা হচ্ছে যে বায়ারও মনে করে যে আসলে লিড জেনারেশন মানে হয়তো, বা অনেক বায়ারও চায় যে লিড জেনারেশন মানে হয়তো দেখাচ্ছে যে শুধু ইমেল লিস্টটা কালেক্ট করে দেওয়া, বা অনেকে এইভাবেই জেনে আসতেছে। তো যার কারণে আসলে আমাদেরকেও ওইভাবেই সার্ভিসটা সেল করা লাগতেছে, এটাই বিষয়। সিম্পলি জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবে যে উবার সাজেস্ট। আচ্ছা, আচ্ছা, এটা প্ল্যানটা নিতে বলতেছে, প্ল্যানটা আপাতত নিচ্ছি না। আচ্ছা, জাস্ট সিম্পলি আপনারা উবার সাজেস্টে আসার পর এই ধরনের একটা ইউজার ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এইখান থেকে আপনারা আপনাদের কিওয়ার্ডটাকে সার্চ করতে পারেন বা সাজেস্টেড কিওয়ার্ডের জন্য আপনারা এখানে সার্চ করতে পারেন। তো নর্মালি যে বিষয়টা হয় যে আমরা যদি সারা পৃথিবী জুড়েই এই কিওয়ার্ডটা কত পরিমাণ ব্যবহার হচ্ছে বা সারা ওয়ার্ল্ড জুড়ে বা কোনো একটা স্পেসিফিক রিজন জুড়ে যদি আমরা কিওয়ার্ডটা নিতে চাই, তো আমরা অবশ্যই এখান থেকে লোকেশনটাকে সেট করে দেবো। তো আমরা যেহেতু বাংলাদেশের জন্য কাজ করছি বা বাংলাদেশের জন্যই স্পেসিফিকলি সাইটটা আমরা বিল্ড করতেছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা বাংলাদেশকে এখান থেকে সিলেক্ট করে দেব। তো দেখি যে বাংলাদেশ কোথায়। হ্যাঁ, এই যে বাংলাদেশ, জাস্ট সার্চ দিবেন। এই টুলগুলো ফ্রিতে মোটামুটি অনেক ভালো কাজ করে। এছাড়াও দেখা যাচ্ছে অনেক পেইড টুল আছে, সেই টুলগুলো আপনারা ইউজ করতে পারেন। এইটাও এই যে উবার সাজেস্ট, এটাও কিন্তু পেইড টুল, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ফ্রিতে কিছু এখান থেকে
ইউজ করতে পারি। আচ্ছা দেখেন আমরা যে কিওয়ার্ডটা দিলাম যে ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটার সিপিসি বলতেছে 4 টাকা 71 পয়সা। বুঝতে পারছেন যে আপনি যদি অ্যাড দিতে যান গুগলে, এখান থেকে যদি একটা করে ক্লিক আসে, আপনাকে প্রতি ক্লিকে সিপিসিতে বা দেখাচ্ছে যে গুগলকে আপনাকে 4 টাকা বা 5 টাকার মতো পে করতে হবে। একটা অ্যাড দেখাতে আপনার 5 টাকা পে করতে হচ্ছে। এখন অ্যাড দেখানোর পর ওখান থেকে সেল হবে কি সেল হবে না এটার গ্যারান্টি কিন্তু নাই, বা এটা কেউ ডেফিনেটলি বলতে পারে না যে হচ্ছে এখান থেকে যে অ্যাডটা দেখলো সে আসলে এখান থেকে জিনিসটা পারচেজ করবে। তো আসলে দেখাচ্ছে যে এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা কস্ট হয়ে যায়। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করে বা দেখাচ্ছে এসইও ভালোভাবে এসইও করে সামনের দিকে নিয়ে আসা। আচ্ছা দেখেন এখানে প্রচুর কিওয়ার্ড সাজেস্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা এই যে কিওয়ার্ড আইডিয়া, আপনারা একটা সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর এটা হচ্ছে সার্চ ভলিউমটা দেখাচ্ছে, তারপর বলতেছে এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে, পেইড ডিফিকাল্টি এবং দেখাচ্ছে সিপিসিটা এখানে দেখাচ্ছে। তো আমরা নরমালি এখানে আসছি যে আমাদের কিওয়ার্ডের যে সাজেশনটা আছে এটা আমরা এখান থেকে নিব। তো এখানে দেখেন যে কিওয়ার্ড আইডিয়া একটা অপশন আছে, এই যে কিওয়ার্ড অ্যানালাইজার থেকে এই যে কিওয়ার্ড আইডিয়াস, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। একটু সময় নিতে পারে। আচ্ছা দেখেন এখানে আমাদের কিছু কিওয়ার্ড, এই যে 392টা কিওয়ার্ডের আইডিয়া আমাদেরকে সাজেস্ট করছে। আচ্ছা এখানে সাজেস্ট করার পর সেটা বলতেছে যে এখানে স্যামসাং অল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড বা দেখাচ্ছে যে এই ধরনের প্রচুর কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করছে। আচ্ছা আমরা জাস্ট কিওয়ার্ডগুলো একটু কপি করে নিই, সিলেক্ট করে এখান থেকে কপি করে নিতে হবে। এই যে দেখেন কপি টু ক্লিপবোর্ড, জাস্ট কপি টু ক্লিপবোর্ড করার পর আমরা যে এক্সেল ফাইলটাতে বা যে এক্সেল শিটটাতে অলরেডি কিছু কিওয়ার্ড দিয়ে রাখছি সেখানে এসে জাস্ট পেস্ট করে দিব। দেখেন আমরা এখান থেকে প্রায় আরো 300 থেকে 300টার মতো বা দেখাচ্ছে যে আরো 100-150টার মতো টোটাল কিওয়ার্ড আমরা অ্যারেঞ্জ করতে পারলাম। তো আপনারা কিন্তু দেখাচ্ছে যে এইভাবে আরো অনেক টুল আছে, এই টুলগুলো ইউজ করে করে আপনারা কিওয়ার্ড ইউজ মানে সাজেস্ট করতে পারেন বা কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন। তো এখন যে কাজটা আপনাদেরকে করতে হবে, যে আজকে যে বিষয়গুলো বললাম, যে প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা দেখাচ্ছে যে যখন গুগলে আপনারা সার্চ দিবেন দেখবেন যে ওখানে অটো সাজেশন, তারপর দেখাচ্ছে যে রিলেটেড সার্চ, এগুলো থেকে আপনারা কিছু সাজেস্টেড কিওয়ার্ড নিতে পারেন। দেন আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এরপর আপনাদেরকে দেখালাম যে হচ্ছে উবার সাজেস্ট, এটা আপনারা ইউজ করে এখান থেকে কিন্তু কিওয়ার্ডগুলো দিতে পারেন। আরেকটা টুল অলরেডি আমরা একদিন দেখছিলাম, সেটার নাম হচ্ছে keywordtool.io। যখন আমরা হচ্ছে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করছিলাম তখন কিন্তু আমরা keywordtool.io এই টুলটা ইউজ করে বা এই সাইটটা ইউজ করে আমরা কিন্তু আমাদের জন্য কিওয়ার্ড জেনারেট করেছিলাম। তো এটা আরেকবার একটু দেখাই বা একটু বলি আপনাদেরকে। আচ্ছা এই সাইটটার ইন্টারফেস সম্পর্কে মোটামুটি আমাদের পরিচিত থাকার কথা, কারণ আমরা যখন ইউটিউবের জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন কিন্তু এই ধরনের এখান থেকে কিন্তু আমরা কিছু সাজেস্টেড কিওয়ার্ড আমাদের জন্য নিয়েছিলাম। তো আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল সেটা একটু সার্চে দেখি। ফোন প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা একটু সময় নিতে পারে। আচ্ছা দেখেন আচ্ছা এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট অলরেডি করছে, বেশ কিছু বলতে অনেক। তো এগুলো কিন্তু আমরা নিয়ে আমাদের কিওয়ার্ড সাজেশনে এগুলো কিন্তু সংগ্রহ করে রাখতে পারি। তো এখানে যে প্রবলেমটা ছিল যে এখানে সার্চ ভলিউম বা দেখাচ্ছে যে এদের ট্রেন্ড বা দেখাচ্ছে যে এদের সিপিসি কম্পিটিশন, এগুলো কিন্তু দেখাচ্ছে না। তো আমাদের তো আসলে এগুলো আপাতত দরকার নাই, আমরা হচ্ছে
জাস্ট কিওয়ার্ডের এই সাজেশনগুলো এখান থেকে আমরা নিতে চাচ্ছি। তো এখানে দেখেন কপি আর এক্সপোর্ট একটা অপশন আছে, জাস্ট এখান থেকে কপি টু ক্লিপবোর্ড করলাম এবং আমরা যেখানে আমাদের কিওয়ার্ডগুলোকে সংগ্রহ করে রাখতেছি সেখানে যাওয়ার পর জাস্ট পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমাদের এখন প্রচুর কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু চাইলে আরো হাজার হাজার কিওয়ার্ড এখানে যেগুলো আমাদের সাজেস্টেড বা দেখা যাচ্ছে যেগুলো আমাদের সাজেশনে আসতেছে বা বিভিন্ন টুল ইউজ করে আমরা যে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা এখানে পাচ্ছি, এই ধরনের প্রায় 538টা বা দেখা যাচ্ছে যে 530টা বা 38টা কিওয়ার্ডের এখানে আমরা একটা লিস্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, তো এখানে তো অনেক ডুপ্লিকেট ডেটা থাকতে পারে, তাই না? ডুপ্লিকেট ডেটা থাকতে পারে না, যে হয়তো কোনো একটা কিওয়ার্ড 2 বার 3 বার চলে আসছে, বা দেখা যাচ্ছে কোনো একটা কিওয়ার্ড হয়তো দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট থেকে পাইছি, আবার ওই কিওয়ার্ডটা হয়তো অন্য একটা ওয়েবসাইট থেকে পাইছি। তো ডুপ্লিকেটটা একটু আমাদেরকে এখান থেকে রিমুভ করে নিতে হবে। আচ্ছা, তো রিমুভ করার জন্য এটা গুগল স্প্রেডশিট আছে না, এই যে ডেটা থেকে, আচ্ছা এখানে ডেটা থেকে একটু দেখতে হবে। এই যে দেখেন রিমুভ ডুপ্লিকেটস একটা অপশন আছে, এটা যদি ক্লিক করেন দেখেন এটা প্লিজ সিলেক্ট রেঞ্জ অফ সেলস কন্টেন্টস ভ্যালুস। আচ্ছা ঠিক আছে, ডেটা রিমুভ ডুপ্লিকেটস। আচ্ছা, রিমুভ ডুপ্লিকেটস একটু দেখি। দেখেন এখানে 54টা ডুপ্লিকেট রো ফাউন্ড এন্ড রিমুভড, অর্থাৎ 54টা ডুপ্লিকেট ডেটা এখানে ছিল এবং ইউনিক ডেটা পাওয়া গেছে যে 484টা ইউনিক ডেটা এখান থেকে পাওয়া গেছে। আচ্ছা, তো ডুপ্লিকেট ডেটাগুলো অলরেডি চলে গেছে, তো আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। তো তাহলে এখন আমরা বুঝতে পারতেছি এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আসলে ইউনিক এবং একটার সাথে একটা ম্যাচ করে নাই, বা এখানে কোনো ডুপ্লিকেট ডেটা এখানে নাই। তো এই ধরনের প্রায় 484টা বা কতটা জানি ডেটা আমরা এখানে পাইছি, একটু দেখি যে হ্যাঁ 484টা ডেটা বা কিওয়ার্ড এখানে আমরা পাইছি। তো এতগুলো কিওয়ার্ড তো আমরা ইউজ করবো না, তাই না? বা এতগুলো কিওয়ার্ড তো আমাদের আসলে দরকারও নাই, বা এতগুলো কখনো ইউজ করা পসিবলও না। তো আমরা তাহলে কি করতে পারি বলতো? তাহলে আমরা এগুলোকে চুজ করবো কিভাবে, বা এগুলোর মধ্যে থেকে আমাদের যে প্রয়োজনীয় বা আমাদের যেগুলো আসলেই আমাদের জন্য প্রয়োজনীয় হবে, গুরুত্বপূর্ণ, সেগুলো আসলে আমরা কিভাবে চুজ করব একটু বলেন। আপনাদেরকে অলরেডি সম্ভবত একদিন বলছিলাম এই বিষয়টা, যে কিওয়ার্ড কিভাবে চুজ করবো আমরা। কারো কি মনে আছে? আচ্ছা, মনে না থাকলে তাহলে আমি বলি যে এই কিওয়ার্ড গুলোর যে স্কোরটা আছে, আচ্ছা যখন আমরা যে টিউব বাডি বা হচ্ছে ভিড আইকিউ যখন ইউজ করেছিলাম, তখন কিন্তু আমাদের ওই কিওয়ার্ডটার কিন্তু একটা স্কোর বা দেখাচ্ছে যে টাইটেল দিয়ে আমরা সার্চ দিচ্ছিলাম সেটার কিন্তু একটা স্কোর আমাদেরকে দেখাচ্ছিল, বা সেটার একটা সার্চ ভলিউম আমাদেরকে দেখাচ্ছিল, সেটার কম্বিনেশনটা আমাদেরকে দেখাচ্ছিল, তাই না? হ্যাঁ, তো যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম অনেক বেশি এবং যে কিওয়ার্ডটার কম্বিনেশন অনেক লো, সেটাকে আমরা চুজ করতে পারি। অর্থাৎ সেই কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম অনেক বেশি এবং কম্বিনেশনটা লো, কম্বিনেশন লো সার্চ ভলিউম বেশি। এই সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে যে হ্যাঁ কম্পিটিশন লো সার্চ ভলিউম বেশি। তো এইভাবে যদি আপনারা কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করতে পারেন সেটা অবশ্যই আপনাদের ওয়েবসাইটের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং দেখা যাচ্ছে প্রচুর ট্রাফিক আপনারা আপনাদের ওয়েবসাইটে পাবেন। আচ্ছা, তো আরেকটা ওয়েবসাইটে দেখানোর কথা একটু ভুলে গেছি, এটা একটু আপনাদেরকে একটু দেখাই, যেখান থেকে আপনারা কিওয়ার্ডের সাজেশন পেতে পারেন। এর নাম হচ্ছে souffle.com। দেখি এটা কাজ করে কিনা একটু দেখি। হ্যাঁ, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, বা দেখাচ্ছে এখান থেকে কিওয়ার্ড সাজেশনের জন্য এটা অনেক ভালো একটা সাইট। তো এখানে কি হয় যে একই সাথে আপনাকে গুগলের জন্য কিওয়ার্ড সাজেস্ট করবে, উইকিপিডিয়া বা দেখা যাচ্ছে যে অ্যানসার্স, ইউটিউব, বিং, ইয়াহু, অ্যামাজন, এগুলো সবগুলোর জন্য আপনাকে একই সাথে কিওয়ার্ড সাজেস্ট করবে। তো দেখেন এখানে জাস্ট আমরা লিখি যে ফোন,
যেমন প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে জাস্ট এখানে আচ্ছা আচ্ছা একটু এটা লিখে আমার এখানে এন্টারও দিতে হয় নাই, দেখেন আমাকে ইয়াহুর জন্য এই কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে, ইউটিউবের জন্য এখানে সাজেস্ট করতেছে, অ্যামাজনের জন্য বা উইকিপিডিয়ার জন্য কিছু পায় নাই। তারপর দেখেন এই যে গুগলের জন্য কিন্তু আমাকে এখানে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে। তো দেখেন এইখানে একই সাথে বেশ কিছু কিওয়ার্ড আপনারা খুঁজে পাচ্ছেন বা বেশ কয়েকটা সাইটের জন্য কিওয়ার্ড আপনারা এখান থেকে খুঁজে পাচ্ছেন। জাস্ট এগুলো কপি করে নিয়ে দেখি এক্সেল শিটে বসাই দেই। তো এই ওয়েবসাইটটা মোটামুটি অনেক ভালো, দেখা যাচ্ছে যে এখানে একসাথে আপনারা বেশ কিছু সাইটের জন্য কিওয়ার্ড আপনারা নিতে পারেন। আচ্ছা, আপনারা সবসময় সবচেয়ে বেশি ইউজ করার চেষ্টা করবেন যে হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানার, যেটা এটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ আমরা তো গুগলকে আমাদের মেইন সার্চ ইঞ্জিন হিসেবে এখানে কাজগুলো করব, বা গুগলে আমাদের এই যে পেজটাকে বা আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্ক করার চেষ্টা করব। তো অবশ্যই গুগলের যে প্রোডাক্ট বা দেখা যাচ্ছে গুগল আমাদেরকে যে সাজেস্টটা মানে করছে সেটা যদি আমরা ইউজ করি, এটা আমাদের জন্য অবশ্যই বেশি ইফেক্টিভ হবে। কারণ একটা বিষয় প্রথমে আপনাদেরকে বললাম যে আপনি কি লিখে সার্চ দেন সেটা আপনি ভালো বুঝবেন, বা আমি কি লিখে সার্চ দিব সেটা আমি ভালো বুঝি, বা আমার কাছে যেটা বেটার মনে হয় আমি সেটা লিখেই সার্চ দিই। কিন্তু সবগুলো সার্চই কিন্তু যায় গুগলের কাছে। তো গুগল আসলে সবচেয়ে ভালো জানে যে কে কি লিখে সার্চ দেয় বা দেখা যাচ্ছে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেটার। তো এই কারণে আপনারা অবশ্যই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা বেশি থেকে বেশি ইউজ করার চেষ্টা করবেন, এবং ওখান থেকে আপনারা কিওয়ার্ডগুলো সাজেশন হিসেবে দেখা যাচ্ছে কিওয়ার্ডগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তো আজকে আমরা বেশ কয়েকটা টুল বা দেখা যাচ্ছে বেশ কয়েকটা টেকনিক ইউজ করে আমরা দেখলাম যে কিভাবে কিওয়ার্ডগুলো আমরা সাজেস্ট করতে মানে সাজেশনে নিতে পারি, বা গুগল আমাদেরকে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলো আমরা সংগ্রহ করতে পারি কিভাবে, কি কি টুল ইউজ করতে পারি। তার মধ্যে কিছু টুলের নাম বলা হয়েছিল যে উবার সাজেস্ট, তারপর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সুবলে.com, keywordtool.io, কিওয়ার্ড শিটার, এই ধরনের। আচ্ছা দেখি কিওয়ার্ড শিটারটা কাজ করছে কিনা একটু দেখি। কিওয়ার্ড শিটারটা কাজ করতেছে না, আপাতত তাহলে এটা ইউজ করা আপনাদের দরকার নেই। তারপর হচ্ছে আপনারা গুগল সাজেশন বা দেখা যাচ্ছে যে রিলেটেড সার্চ বা গুগল অটো সাজেস্ট, এইগুলো থেকে কিন্তু আপনারা কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে পারেন। তো এইভাবে কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করে সুন্দরভাবে আপনারা একটা শিটে গুগল শিট বা এক্সেল শিটে নেবেন। নেওয়ার পর এগুলো থেকে অবশ্যই ডুপ্লিকেটগুলো রিমুভ করবেন এবং আপনাদের ডেটাগুলোকে একদম দেখা যাচ্ছে যে ইউনিক করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে এটা, এবং যেটা খুবই জরুরি কাজ, যে আমাদের এই কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে আমরা কোনটাকে চুজ করব, বা কোন কিওয়ার্ডগুলো আমরা বেশি ব্যবহার করব, বা কোন কিওয়ার্ডগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে, বা দেখা যাচ্ছে যে কোন কিওয়ার্ডটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটের জন্য বেশি সুবিধাজনক হবে, এটা এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এটা ফাইন্ড আউট করার জন্য আমরা বেশ সম্ভবত দুই একটা কথা বলেছিলাম যে হ্যাঁ কিভাবে ফাইন্ড আউট করব, যে এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম আছে এটা দেখতে হবে, এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন সেটা দেখতে হবে, বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডের কোয়ালিটিটা কেমন বা ওভারঅল স্কোরটা কেমন এটা আমাদেরকে দেখতে হবে। তো অবশ্যই এটা আমরা আগামী ক্লাসে দেখব যে এতগুলো কিওয়ার্ডের মধ্যে থেকে কিভাবে আমরা আমাদের ডিজায়ার্ড কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ডটা আমরা খুঁজতেছি বা যে কিওয়ার্ডটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে সেটা আসলে আমরা কিভাবে খুঁজে বের করব। আচ্ছা, তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারে যে এইভাবে যে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করলাম, এত পরিমাণ হিউজ পরিমাণ কিওয়ার্ড আমরা কালেক্ট করলাম, এই কাজটা যদি আমি আপনাদেরকে দেই আপনারা করতে পারবেন না? হ্যাঁ, আপনাদেরকে অনেক দিন হলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে না। অবশ্যই আজকে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট করেন, ঠিক আছে।